হঠাৎ করে অনু রিদির পিছনে লাগে বলে, আজ কলেজে যাব না। তোমার সাথে তোমার ভার্সিটিতে যাব। তোমার সাথে করে প্লিজ আমাকে নিয়ে চলো আপু। রিদি বলে, অনু সব সময় বাচ্চাদের মতো বায়না করতে নাই। যা নিজের লেখাপড়াতে মন দাও। অনু বল, সারা বছর ধরে তো লেখাপড়া করি। প্রেম প্রীতি তো আর করি না মাঝ রাস্তায় দাঁড়িয়ে। রিদি বলে, তোর মধ্যে প্রেম করার গুণ নাই। সেই জন্য প্রেম প্রীতি তোর নসিবে নাই। রিমা বলে, বাড়ির সবাই তো অনুকে নিয়ে চিন্তায় পড়ে গেছে কি জানি মেয়ের কপালে কি আছে। আর উনি আছে উদাসীন কবি হয়ে। এদিকে অনু নো টেনশন ডু ফুর্তি মুডের ভাব ধরো বসে থাকে। রিদি অনুর এমন গাছাড়া অবস্থা দেখে বলে, বাহ মনে তো তোমার ভালোই রং লেগেছে দেখতে পারছি। অনু, মনের রং তো দেখা যায় না। মুখে রং মাখলে না দেখতে পারতে। রিমা বলে, আপু ফাজিলের কথা বাদ দাও। আমরা মরি চিন্তা করে আর ম্যাডাম ফুলি আছে নো চিন্তায়। অনু রিমার চুলে একটু টান দিয়ে বলে, সব সময় আমার পিছনে লাগতে হবে কেন রে? আমি নিজের প্রোটেকশন নিজে করতে জানি। রিমা বলে, তোর প্রোটেকশনের কথা শুনলে আমার কলিজায় শেকা লাগে। অনু রিমাকে বলে, যা শয়তান মাইয়া আমার সামনে থেকে যা। আমাকে একটু নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করতে দে। রিমা মুখ ভেঞ্চি কেটে চলে যায়। এরপর রিদি বলে, আচ্ছা চল তোকে আজ সাথে করে নিয়ে যাব। কিছুদিন পর তো চলে যাবি তখন তো আর বায়না করতে পারবি না আমার কাছে। অনু তো খুশিতে গদগদ হয়ে রিদিকে জড়িয়ে ধরে চুমা দিয়ে ছেড়ে দেয়। তারপর মনের আনন্দে রেডি হয়ে রিদির সাথে ওর ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ভার্সিটিতে রিদি আর অনুর জন্য সারপ্রাইজ অপেক্ষা করছিল তা তাদের অজানা। ভার্সিটিকে ঢুকতেই অনু দেখে রুবি আরিয়ানে গায়ের সাথে ঘষাঘষি করার চেষ্টা করছে। এমন বিব্রতকর অবস্থায় আরিয়ানকে দেখে অনুর তো পুরো মাথায় আগুন উঠে যায়। আরিয়ান রুবিকে নিজের থেকে দূরে রাখতে যত চেষ্টা করছে রুবি তত আরিয়ানকে নিজের কাছে টানতে থাকে। না এসব আর বেশি সময় ধরে অনু সহ্য করতে পারল না। অনু সোজা গিয়ে রুবির চুলের মুঠি ধরে আরিয়ানের কাছে থেকে ছাড়িয়ে এনে গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। রুবি নিজের গালে হাত দিয়ে অনুর দিকে তাকিয়ে বলে, বেয়াদব মেয়ে তোমার এত সাহস তুমি আমাকে থাপ্পড় দাও? জানো আমি কে? অনু বলে, জানব না আবার। তুমি ফালতু বেহায়া একটা মেয়ে, যার স্বভাব শুধু ছেলেদের গায়ে পড়ে কথা বলা কাছে আসার চেষ্টা করা। রুবি বলে, তুমি আমার গায়ে হাত দিয়ে ভুল করেছ মেয়ে তোমার সাথে কি হবে তা তুমি ভাবতেও পারছ না। অনু বলে, আমি তোমার মতো ফালতু মেয়েদের সাথে কথা বলতে আমার রুচিতে লাগে। এমন সময় রুবি তার ফোনে কিছু করে। তারপর সোজা অনুকে থাপ্পড় দিতে যায়। এমন সময় আরিয়ান রুবির হাত ধরে বলে, ভুল করে অনুকে টাচ করার সাহস করবে না রুবি, তাহলে তোমার সাথে কি হবে তা তুমি ভাবতেও পারবে না। রুবি আরিয়ানের বুকের উপর হাত রেখে তাকে ধাক্কা দিতে দিতে বলে, কে হয় এ মেয়ে তোমার? তোমার এত জলে কেন মেয়েটার জন্য? আরিয়ান বলে, অনু আমার বিয়ান হয়। আর তার থেকে বড় কথা অনু অনেক ভালো মেয়ে, তোমার মতো ছেলেদের গায়ে পড়ে কথা বলে না। রুবি বলে, ওহ তাই নাকি? আমিও তোমাকে পছন্দ করি, ওই মেয়েটাও পছন্দ করে, তাহলে দুজনের মধ্যে পার্থক্য কোথায়? আরিয়ান বলে, জানি না অনু আমাকে পছন্দ করে কি না, তবে তোমার মতো গায়ে পড়া স্বভাবের নয়। রুবি বলে, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে নিজের করে পাবার জন্য সব সময় চেষ্টা করি। কিন্তু তোমরা কি করো তা কি সবাই জানে? যাকে পছন্দ করো না তাকে সবার আড়ালে জড়িয়ে ধরে কি প্রমাণ করতে চাও? আমি খারাপ হলে মেয়েটা কোনো দিক দিয়ে দুধে ধোয়া? অনু কি তোমাকে জড়িয়ে ধরে নাই কখনো?
তোমরা লোক চক্ষুর আড়ালে পাপ করলে তা জায়েজ আর আমি সামনে করতে চেষ্টা করলে তা হারাম? বাহ, কি নিয়ম তোমাদের! আরিয়ান এবার সবার সামনে রুবির গালে একটা থাপ্পড় দিয়ে বল, আগে জানতাম তুমি খারাপ, তবে এতটা বেশি খারাপ তা আগে জানা ছিল না। আরে সেদিন কি হয়েছিল না জেনে অন্যের চড়িয়ে দিকে আঙ্গুল তুলতে যেও না। বাকি 4 আঙ্গুল কিন্তু ফিরে তোমার দিকে উঠবে, সে কথা ভুলে যেও না। এমন সময় সেখানে রুবির ভাই মামুন চলে আসে। সে এসে দেখে রুবিকে আরিয়ান থাপ্পড় দিচ্ছে। রুবি তার ভাইকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তার ভাইয়াকে অনুর দিকে ইশারা করে বলে, এই মেয়েটার জন্য তোমার বোনকে ওই ছেলেটা থাপ্পড় দেওয়ার সাহস করেছে। মামুন অনুর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। মামুনের এমনভাবে তাকিয়ে থাকা দেখে হৃদি খুব ভয় পেয়ে যায়। হৃদি তাড়াতাড়ি অনুর হাত ধরে সেখান থেকে নিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু তার আগেই মামুন অনুর এক হাত ধরে জোরের টান দিয়ে হৃদির থেকে ছাড়িয়ে নিজের শরীরের সাথে মিশিয়ে ফেলতে চেষ্টা করে। আরিয়ান অনুকে মামুনের বুকে দেখে তো রাগে আগুনের খনি হয়ে যায়। অনু নিজের হাত ছাড়াতে চেষ্টা করে, কিন্তু এত শক্ত করে ধরে রেখেছে যে ছাড়াতে পারছিল না। এমন সময় রুবি তার ব্যাগ থেকে ফোন বাহির করে সেদিনের ভিডিও তার ভাইকে দেখিয়ে বলে, ভাই, মেয়েটার কত বড় কলিজা দেখেছ, তোমার ছেলেদের মারধর করেছে। মামুন বলে, শালির তো দেখছি হেব্বি পোলাদের মতো স্টাইল। তাহলে কোথায় তোমার স্টাইল? এত সময় আমার হাত থেকে তো নিজেকে ছাড়াতে পারছে না। অনু বলে, সাহসের অনেক কিছু দেখা বাকি আছে, তা দেখলে তো আপনার কলিজায় আঘাত লাগবে। কথা বলা শেষে অনু সোজা মামুনের পায়ের উপর জোরে করে একটা লাথি দিয়ে দেয়। তারপর আবার সোজা হয়ে ওর মেইন পার্টে একটা লাথি দিয়ে দেয়। আরিয়ান অনুর এমন কাণ্ড দেখে একদম অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। আচমকা এমন কিছু হওয়াতে মামুন বুঝে উঠতে পারে না আর অনুর হাত ছাড়া পেয়ে ছুটে পালিয়ে যায় আরিয়ানের কাছে। মামুন নিজেকে ঠিক করে নিয়ে আরিয়ানের কাছে গিয়ে অনুর হাত ধরতে যেই না হাত বাড়িয়ে দেই, ঠিক তখনই আরিয়ান মামুনের হাত ধরে বলে, একবার অনুকে স্পর্শ করে শিক্ষা হয়নি, এবার যদি অনুর দিকে হাত বাড়ানোর চেষ্টা করেন তো আমি আপনার কি নাজেহাল অবস্থা করব তা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না। মামুন বলে, কি সম্পর্ক এই মেয়ের সাথে যে কারণে আমার সাথে টক্কর নিতে চাইছিস? আরিয়ান অনুকে সামনে এনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলে, অনু আমার জান হয়, আমি অনুকে ভালোবাসি। নিজের জানের কেউ ক্ষতি করলে কি করে আমি তা দেখব বলেন? এমন সময় সেখানে পুলিশের গাড়ির আওয়াজ শুনে মামুন আর বেশি কথা না বাড়িয়ে বলে, তুই আমার বোনকে কাঁদিয়ে ভুল করেছিস। আমি তোর কলিজায় আঘাত করে সে ভুলের মাসুল শোধ করে নিব, কথাটা মনে রাখবি বলে রুবিকে সাথে নিয়ে চলে যায়। মামুন চলে যাবার পর অনু আরিয়ানের গলা ধরে সামনে দাঁড়িয়ে বলে, সত্যি আপনি আমাকে ভালোবাসেন? আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আরিয়ান নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, ফালতু কথায় কান দিতে নেই। এমন সময় সবাই এসে অনুর খুব প্রশংসা করতে শুরু করে দেয়। তা দেখে আরিয়ান অনুকে বলে, তুমি নিজেকে নায়িকা মনে করো? তাহলে যাও, পারলে নিজের বোনের জীবনটা সাজিয়ে দাও বলে সেখান থেকে চলে যায়। অনুর মাথার মধ্যে আরিয়ানের বলা কথাগুলো শুধু ঘুরপাক খাচ্ছিল, এর মানে কি? এমন সময় অনু আশেপাশে রাজকে খুঁজতে থাকে। এখন এমন একটা সময় তাকিয়ে দেখে রাজ নেই। কিন্তু কেন? রাজ তো সব সময় আরিয়ানের সাথে থাকে, তাহলে আজ এখানে নেই কেন? সে কোথায়? রাজ যদি আমার বোনের সাথে খারাপ কিছু করে তো আজ ওর একদিন তো আমার একদিন। রাজ আমাকে এখনো চেনে না, আমি কেমন ধরনের মেয়ে। এমন করে অনু ভার্সিটির এদিক সেদিকে খুঁজতে শুরু করে দেয়, কিন্তু কোথাও হৃদি অথবা রাজের কোনো দেখা না পেয়ে হতাশ হয়ে মাঠের এক কোনায় বসে পড়ে। এমন সময় অনুর সামনে একটা মেয়ে এসে বলে, তোমাকে চিন্তিত দেখাচ্ছে।
তুমি কি কাউকে খুঁজছ? অনু বলে, জি আমি রাজ ভাইয়াকে খুঁজছিলাম। মেয়েটা বলে, তুমি একবার ভার্সিটির স্টোর রুমের দিকে গিয়ে দেখতে পারো। অনু তাড়াতাড়ি করে ভার্সিটির পেছনের দিকে যেতেই দেখে হৃদি আপু মাঠের মাঝে বসে কান্নাকাটি করছে। তা দেখে অনু তো ভয় পেয়ে তাড়াতাড়ি হৃদির কাছে গিয়ে বলে, আপু তুমি ঠিক আছো তো? তোমার কি হয়েছে, কান্না করছো কেন? হৃদি অনুকে জড়িয়ে ধরে বলে, অনুরে আমার সব শেষ, রাজ আমাকে ধোঁকা দিয়েছে। অনু হৃদিকে সোজা করে ওর গালে দুহাত দিয়ে সোজা করে উঁচু করে বলে, রাজ তোমার সাথে খারাপ কিছু করেছে? হৃদি বলে, না, তবে আমার বিশ্বাস আমার ভালোবাসাকে সে অপমান করেছে। অনু বলে, ওই লুচ্চা কি করছে বলো আমাকে, তারপর দেখো আমি ওর কি অবস্থা করি। হৃদি অনুকে একটু দূরে একটা রুমের দিকে ইশারা করে দেখিয়ে দিয়ে আবার কান্না করতে শুরু করে। অনু হৃদির দেখানো রুমের দিকে এগিয়ে যেতে থাকে। অনু সে রুমের সামনে এসে ভেতর দেখে রাজের সাথে অন্য একটা মেয়ের আওয়াজ শুনতে পাচ্ছিল। অনু বুঝতে পারছে না কি করবে সে। রুমের ভেতর কি প্রবেশ করা আমার উচিত হবে? যদি তারা কোনো আপত্তিকর অবস্থায় থাকে তখন তো নিজে লজ্জায় শেষ হয়ে যাব। তারপর অনু নিজেকে বলে, অনু ভেতরে যে আছে সে একটা লুচ্চা, যাকে আজ ভালোমতো শিক্ষা তোকেই দিতে হবে যাতে সে আর অন্য কোনো মেয়ের সাথে প্রেম করার সাহস না করে। বেয়াদব পোলার বিয়ের কথা মুখে নাই, এদিকে ওদিকে খালি লুচ্চামি করা, আজ বাহির করব দাঁড়া শয়তান। অনু সুন্দর করে নিজের ওড়নাটা কোমরে বেঁধে দরজা খুলে দেখে রাজ একটা মেয়েকে কিস করছে। তা দেখে অনু রাজের পেছনে থেকে গিয়ে মাথার চুল ধরে গরুর মতো টেনে বাহিরে মাঠের মাঝে এনে চুল ছেড়ে দিয়ে সোজা রাজের গালে ৩-৪টা মানের সুখে থাপ্পড় দিয়ে বসে। রাজ অনুর হাত ধরে বলে, তোমার সাহস হয় কি করে আমাকে থাপ্পড় দেওয়ার? অনু বলে, বেয়াদব, এখন জিজ্ঞাস করিস যে থাপ্পড় কেন দিয়েছি? জুতা পিটা করি নাই তাই তোর মতো জানোয়ারের সৌভাগ্য। রাজ অনুকে মারতে যাবে তখনই আরিয়ান এসে রাজের হাত ধরে বলে, আজ তোর প্রেমকাহিনী শেষ হবার দিন, তাই আজ তোকে তো ধোলাই খেতেই হবে আমার ফুপাত ভাই। এরপর আরও অনেক মেয়ে সেখানে চলে আসে। তারা সবাই হৃদিকে বলে, আমাদের সাথেও রাজপ্রেমের ছলনা করেছে, আমাদের সবাইকে বিয়ে করবে বলে মিথ্যা ছলনা করে ওর সময় পার করার জন্য রিলেশন করত। 4 বছরে 8 জনের সাথে বেয়াদবটা রিলেশন করেছে। 8টা মেয়ের মন ভেঙেছে। আজ তোমার সাথে ঠিক একই কাজ করেছে। অনু বলে, রাজকে আজ এমন শিক্ষা দিব যাতে আর কখনো কারো সাথে ভুল করে প্রেম করার শখ না করে। তাই বলে সবগুলো মেয়ে একসাথে হয়ে রাজকে আচ্ছামতো ধোলাই দেয়। আরিয়ান পেছনে থেকে বলে, এত মেয়ের হাতে ধোলাই খেতে কেমন লাগছে তোমার আমার ফুফাতো ভাই রাজ? রাজ বলে, শালা তোর জীবনে ভালো হবে না, আমাকে এই ডায়নীদের হাত থেকে বাঁচা বলছি। এমন সময় নীরব সিয়াম এসে রাজের এই মেয়েদের হাতে ধোলাই খাওয়ার সিন দেখে আরিয়ানের সাথে অট্ট হাসিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা হয় ওদের সবার। এরপর সবাই মারধর করা থামিয়ে দেই। অনু বলে, আজকে যা ধোলাই দিয়েছি এরপর যদি কোনোদিন মেয়েদের সাথে প্রেম করতে চাও তাহলে ভাববো তুমি নাক কাটা বেহায়া ছেলে। এতগুলো মেয়ের হাতে মার খেয়েও মেয়েদের সাথে প্রেম করার যদি স্বপ্ন না মিটে তাহলে আর কিছু বলার নাই, লুচ্চা বেডা বলে হৃদির হাত ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। আরিয়ান এসে রাজকে ধরে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তারকে বলে 7-8 দিন যাতে ঘুম পারো সেই রকম ঘুমের ইনজেকশন দিবেন। আজ রামধোলাই খেয়েছে বেচারা তাই। এদিকে অনু হৃদিকে নিয়ে সোজা বাড়িতে না এসে ওখানে একটা নদীতে নিয়ে আসে। হৃদির হাত ধরে নদীর পানির ভেতর নেমে হৃদিকে চুবিয়ে চুবিয়ে গোসল করিয়ে দেয়। তারপর অনু বলে, আজকের পর থেকে আর কোনোদিন রাজের নাম মুখেও আনবে না।
ওর মতো প্লেবয়ের জন্য নিজের জীবনটা অযথা নষ্ট করবে না। হৃদি বলে, রাজের জীবনে হয়তো হাজারো মেয়ে আসতে পারে, কিন্তু আমার জীবনের প্রথম পুরুষটা তো সেই। তাকে কি আমি চাইলে এত সহজে ভুলে যেতে পারবো? আমার সাথে তো কখনো খারাপ কিছু করেনি। অনু বলে, এই তো মেয়েদের দোষ একটা। যত সময় না কেউ তার সাথে খারাপ কিছু করছেন তত সময় সে শিক্ষা পায় না। নিজের চোখের সামনে এত বড় একটা ধোঁকা দেখার পরও নিজের মনকে বুঝতে পারছ না, যেমন একটা ছেলে তোমার যোগ্য নয়। নাকি নিজেকে মূল্যহীন ভাবো? কোনটা? হৃদি বলে, কাউকে মন থেকে ভালোবাসলে তাকে মন থেকে মুছে ফেলা যায় না। যতই বিশ্বাস নষ্ট করুক তবুও তার স্মৃতি সবসময় মনের কোণে লুকোচুরি খেলতে থাকবে। অনু বলে, করুক যত খুশি লুকোচুরি খেলা, তাতে সমস্যা নাই। তবুও তুমি কোনোদিন রাজকে আর গ্রহণ করবা না। তুমি মুভ অন করে সুন্দর করে জীবটাকে সাজাবে। জানি রাজেকে নিয়ে হাজার স্বপ্ন সাজিয়ে রেখেছ, কিন্তু আজকের পর থেকে না হয় সবটা কোনো খারাপ স্বপ্ন ভেবে ভুলে যাবে। হৃদি জানে, যার মন ভাঙ্গে সেই জানে মন ভাঙ্গার কতটা কষ্ট। অনু তো ছোট, সে এসব বুঝবে না। অনুর তো কোনো স্বপ্ন ভাঙ্গে নাই, না তার ভালোবাসার মানুষ তাকে কষ্ট দিয়েছে। তাহলে অযথা নাই বা করলাম ওর সাথে তর্ক। নিজের কষ্টগুলো না হয় মনের গভীরে মাটি চাপা দিয়ে রাখব। অনু হৃদি আপুকে ধাক্কা দিয়ে বলে, কি ভাবছ আপু? হৃদি বলে, কিছু না, চল বাড়িতে যাওয়া যাক এবার। অনু বলে, কেন? হৃদি আপু বলে, আরে বোকা মেয়ে, এমন ভেজা অবস্থায় কত সময় থাকব? ঠান্ডা লেগে যাবে, চল তাড়াতাড়ি বাড়িতে। দু বোন এরপর বাড়িতে চলে যায়। হৃদি বাড়িতে গিয়ে কারো সাথে কোনো কথা না বলে সোজা নিজের রুমে গিয়ে দরজা লক করে ফ্লোরে বসে নীরবে কান্না করতে থাকে। অনুকে ভেজা দেখে খালাম্মা বলে, তোরা কাক ভেজা হয়ে আসলি কি করে? আজ তো বৃষ্টি নেই তাহলে? অনু বলে, আর বলো না খালাম্মা, নদীর তীরে গিয়েছিলাম ঘুরতে। নদীর তীরে পা পিছলে পড়ে গিয়েছিলাম। আপু আমাকে উঠাতে গিয়ে সেও পড়ে ভিজে আরেক অবস্থা। খালা মনি হেসে বলে, দেখো মেয়েদের কি কাজ, একজনকে তুলতে গিয়ে আরেকজন সহ ভিজে চুপসে এসেছে। যাও তাড়াতাড়ি চেঞ্জট করে আসো, না হলে ঠান্ডা লেগে যাবে। অনু তাড়াতাড়ি রুমে গিয়ে ভেজা কাপড় বদলে চুল মুছতে মুছতে বারান্দায় চলে আসে। রিমা এসে অনুর হাত থেকে তোয়ালে নিয়ে পেছনে থেকে চুল মুছে দিতে গিয়ে বলে, সত্যি করে বলতো আজ কি অঘটন ঘটিয়ে এসেছিস? অনু সোজা হয়ে সবটা রিমাকে বলে। রিমা মাথায় হাত দিয়ে নিচে বসে বলে, আল্লাহ, আমি আমার বোনকে ঠিকঠাকভাবে ঢাকাতে নিয়ে যেতে পারবো তো? অনু বলে, এই জন্য তোকে কিছু বলতে ইচ্ছা করে না। অতিরিক্ত চিন্তার নাটক করিস কেন? আমি কি সত্যি এত ছোট? খারাপ মানুষকে শিক্ষা দিতে পারি না? রিমা বলে, সব খারাপ মানুষকে শিক্ষা দেওয়ার দায়ভার কি তোর? তুই নিজেকে নিয়ে একটু সিরিয়াস কবে হবি বলবি তো? অনুর কোনো রিয়াকশন না পেয়ে রিমা মন খারাপ করে নিজের রুমে চলে যায়। এরপর কয়েকদিন হৃদি ঠিকমতো কারো সাথে কথা বলতো না, চুপচাপ থাকত। ভার্সিটিতে গেলে রাজের সাথে দেখা হতো। রাজের এমন ভাব যেন সে হৃদিকে চেনে না। রাজের এমন আচরণ হৃদিকে খুব কষ্ট দিত। এরপর থেকে হৃদি আর রাজের সামনে যেত না। এদিকে অনুর এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যায়। আর আরিয়ানদের সামনে মাস্টার্সের ফাইনাল পরীক্ষা এগিয়ে আসে। সবাই সবটা ভুলে নিজেদের লেখাপড়াতে মনোযোগ দেয়। কিন্তু হঠাৎ একদিন ভার্সিটিতে রাজ হৃদির হাত খুব শক্ত করে ধরে বলে, সেদিন তো দুই বোন মিলে আমার সম্মানের 40 বাহির করেছিলে। হৃদি বলে, তোমার মতো খারাপ মানুষ যে এত তাড়াতাড়ি সব অপমান ভুলে যাবে এটা বুঝতে পারি নাই। রাজ বলে,
এই রাজ তার অপমান কোনোদিন ভুলে যায় না। তোমার ওই বোনকে আমি তো শিক্ষা দিয়ে ছাড়াব। হৃদি এক ঝটকানি দিয়ে রাজের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, তোমার মতো শয়তান কোনোদিন সে সুযোগ আর কোনোদিন পাবে না। রাজ বলে, কেন তোমার বোন কি আমার ভয় উড়াল দিবে নাকি? হৃদি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আমার অনু করবে তাও তোমার মতো ফালতু ছেলেকে ভয়? তোমার মতো ছেলেদের তো এই হাতের তুড়িতে অনু সোজা করতে জানে। রাজ বলে, তাই নাকি? তোমার বোন থাকবে তো এই শহরে। জলে থেকে কিভাবে কুমিরের সাথে যুদ্ধ করে তা আমিও দেখব। হৃদি বলে, কে বলছে? অনু এখানে থাকবে? কি মনে হয় অনু এখানে এত শয়তানের মাঝে থাকবে? রাজ বলে, কেন তোমার বোন কি আমার ভয় পালিয়ে যাবে নাকি? হৃদি বলে, উহুম, আমার বোন পালিয়ে কেন যাবে? সে তো কখনো কোনো অন্যায় করে নাই। সে তার নিজের শহরে ফিরে যাবে। রাজ বলে, তাই নাকি? তা সে কবে এই শহর থেকে চলে যাবে? হৃদি বলে, সামনে শুক্রবার অনু এই অভিশপ্ত শহর থেকে চলে যাবে। রাজ একটা শয়তানি হাসি দিয়ে বলে, তোমার বোনের এই শহর ছেড়ে যাওয়ার রাস্তা এত সরল হবে না। হৃদি বলে, তোমার মতো শয়তান আমার বোনের কিছু করতে পারবে না। তাই অযথা নিজের এই বাহাদুরি অন্য কোনো মেয়ের জন্য উঠিয়ে রাখো। অন্য কেন মেয়েকে পটাতে কাজে আসবে? রাজ বলে, যে অপমানিত আমি হয়েছি সেই অপমানের শোধ না করে তোমার বোন এই শহর ছাড়তে পারবে না। হৃদি রাজের শার্টের কলার ধরে বলে, বেয়াদব লুচ্চা পোলা, তুই যদি ভুল করেও আমার বোনের কোনো ক্ষতি করার চেষ্টা করিস তো তোকে আমি জীবন্ত পুড়িয়ে ছাই করে দিব। এটা ভুলে যাবি না, তোকে যতটা ভালোবাসি এখন তার থেকে বেশি ঘৃণা করি। ভালোবাসা যতটা মিষ্টি ছিল ঘৃণাটা ঠিক ততটা বিষাক্ত, এটা মনে রাখবি এখন বলে ধাক্কা দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। রাজ পেছনে ঘুরে বলে, যাচ্ছ যাও, তবে দেখব নিজের বোনকে বাঁচাতে তুমি কি করো। হৃদি রাজের কথায় কান না দিয়ে সোজা চলে যায়। হৃদি যাবার পর রাজের পেছনে থেকে কাঁধের উপর হাত দিয়ে আরিয়ান বলে, তুই আর যাই করিস রাজ, আমার কলিজার দিকে ভুলেও হাত বাড়াতে চেষ্টা করবি না। রাজ বলে, কেন অনু, তোর কি হয়? আরিয়ান বলে, হয়তো হলে আমার পুরো পৃথিবী হবে সে, আর না হলে সে আমার হৃদয়ের রানী হবে। রাজ বলে, তোর হৃদয়ের রানী বড্ড বেশি বিপজ্জনক। তাকে তো আমি কোনোদিনও তোর হতে দিতে পারব না। অনুকে তোর জীবন থেকে যেতেই হবে। আরিয়ান বলে, ঘুমন্ত সিংহকে জাগিয়ে তোলার ভুল করিস না রাজ। আমার অনুর দিকে যদি তুই খারাপ নজর দিলে অথবা ওর ক্ষতি করতে চাইলে তোর কপালে খুব দুঃখ আছে, এই বলে দিলাম। জানিস তো আমি যা বলি তা করতে পারি। সো আমার অনুর যদি তুই কোনো ক্ষতি করিস তাহলে তোকে আমি জীবন্ত কবর দিতে একবার ও ভাবব না বলে চলে যায়। রাজ বলে, ওহ, আমি ক্ষতি করবই তোর অনুর, তা হোক না কেন সামনে থেকে অথবা পিছন থেকে। নিজে করি বা মানুষ দিয়ে করাই অনুর জীবনের খুশির দিনগুলো শেষ। আরিয়ান হৃদি বাড়িতে এসে দেখে অনু তার সবকিছু গুছিয়ে রাখছে। হৃদি সোজা গিয়ে অনুকে জড়িয়ে ধরে। হঠাৎ এভাবে হৃদি অনুকে জড়িয়ে ধরাতে অনু একটু অবাক হয়ে যায়। অনু বলে, আপু তুমি ঠিক আছো তো? হৃদি বলে, হুম, আমি ঠিক আছি বনু। অনু বলে, তাহলে হঠাৎ এভাবে জড়িয়ে ধরলে যে আপু? হৃদি বলে, তুই যে মায় কিছুদিনের মেহমান, এতদিন এখানে আছিস, তুই চলে গেলে আমরা সবাই তোকে খুব বেশি মিস করব রে। অনু বলে, আরে আপনি চিন্তা করো কেন? তোমার ভার্সিটিতে ছুটি দিলে তুমি ঢাকা চলে যাবে, আর না হয় আমার যখন ছুটি হবে আমি তখন তোমার কাছে বেড়াতে চলে আসব। হৃদি বলে, না, তুই ভুল করেও আর কোনোদিন চিটাগাং ফিরে আসবি না। আমি চাই না তুই এখানে আর কোনোদিন ফিরে আসিস।
এই 2-3 দিন ভালোভাবে পার হয়ে গেলে আমরা সবাই চিন্তা মুক্ত হতে পারব। অনু বলে, ও আপু, তোমরা সবাই আমাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করো। ওরা কি সারা জীবন আমাকে মনে রাখবে নাকি? তাই অযথা ওদের ভয় করে লাভ নেই। ভয় পেয়ে বেঁচে থাকতে তোমার বোন অনু কখনো রাজি না। তাই সবার মাথা থেকে আমাকে নিয়ে ভয় মুছে ফেলে যে কয়দিন আছি হাসি খুশি থাকি সবাই, কি বলো আপু? হৃদি অনুকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরে ওর কপালে একটা চুমো দেয়। পেছনে থেকে রিমা এসে বলে, বাহ, দারুণ, আমে দুধে মিলে যায় আটি শালা পর হয়, তাই না? এই জন্য আমাকে তোমরা ভুলে গেছে। অনু বলে, হিংসুক পেটুক। হৃদি বলে, আরে তেমন কেন হবে, তোমরা দুজনে আমার কাছে সমান। তাই বলে রিমার হাত ধরে টান দিয়ে এনে তিনজন মিলে গ্রুপ হাগ করে। এরপর তিনজন নিজেদের রুমে চলে যায়। রাতের বেলা অনু তার রুমে বসে পড়ছিল, এমন সময় হঠাৎ বারান্দা থেকে শব্দ পেয়ে সে বারান্দায় গিয়ে চমকে ওঠে। দেখে সেখানে আরিয়ান দাঁড়িয়ে আছে। অনু বলে, আপনি এখান কিভাবে আসলেন? আরিয়ান বলে, এই তো হোস্টেল থেকে গাড়িতে করে এখানে এসে বড় মই দিয়ে তোমার বারান্দায় এসেছি। অনু বলে, আপনি মই দিয়ে বারান্দায় উঠে আসছেন? আরিয়ান বলে, কেন, আমি কি কোনো ছবির হিরো নাকি যে তোমার সাথে রোমাঞ্চ করতে আমি পাইপ টপকে স্বাদ টপকে হিরোদের স্টাইলে আসব? অনু বলে, আমার হিরো তো আসছেন যখন তখন একটু হিরোদের মতো দেওয়াল বেয়ে আসতেন। আরিয়ান অনুর মাথায় টোকা দিয়ে বলে, মাথা ঠিকঠাক আছে তো? আমাকে কি পঙ্গু বানানোর শখ আছে তোমার? অনু বলে, আরে আপনাকে পঙ্গু বানিয়ে কি আমি সারা জীবন জেলখানাতে থাকতে যাব? আরিয়ান বলে, তাহলে সমস্যা নাই। তা শুনলাম তুমি নাকি এখান থেকে চলে যাচ্ছ? অনু মন খারাপ করে বলে, জি, শুক্রবার চলে যাব। আরিয়ান বলে, তুমি কি মামুন, রুবি, রাজকে ভয় পেয়ে পালিয়ে চলে যাচ্ছ? অনু বলে, আমি যুদ্ধের ময়দান থেকে পালাতে শিখি নাই। আমার এখানে বনবাসের মেয়াদ কমপ্লিট, তাই চলে যাচ্ছি। আমার জন্য বেচারি রিমা অনেক কষ্ট করেছে 2 বছর। সে অযথা আমার জন্য তার পরিবারকে ছেড়ে এখানে আমার সাথে পড়ে আছে। আরিয়ান বল, কেন তুমি এখান বনবাস করতে আসছো মানে? অনু বলে, আর বলেন না, হঠাৎ করে বাবা আমাকে এখানে 2 বছরের জন্য পাঠিয়ে দেয়। আমি একা আসব দেখে চাচাজি রিমাকে সাথে পাঠিয়ে দেয়। এখন কাল আমার প্র্যাকটিক্যাল পরীক্ষাটা শেষ হলেই পরশুদিন আমরা চলে যাব। তারপর আমাদের পরিবারের সবার সাথে থাকব। আরিয়ান বলে, তুমি তো অনেক সাহসী। তোমার বাড়ির মানুষ তোমাকে পেয়ে তো খুব খুশি, তাই না? অনু বলে, ওরা খুশি না ছাই, ওরা তো আমার উপর বিরক্ত হয়ে এখানে পাঠিয়ে দিয়েছিল বনবাস করার জন্য, তবে আমিও কিন্তু একটুও বদলাইনি, দেখেছেন তো তার নমুনা। তারা ভেবেছিল তাদের মেয়ে তাদের থেকে দূরে থেকে ভদ্র সভ্য শান্তশিষ্ট হয়ে যাবে, কিন্তু তাদের সে গুড়ে বালি। আমাকে বদলানো সোজা নয়। আরিয়ান বলে, তাই না? তা এখান থেকে চলে গেলে এই শহরকে মিস করবে না তো? অনু বলে, এই শহরকে মিস করব কিনা জানি না, তবে শহরের কিছু মানুষকে খুব মিস করব। আরিয়ান বলে, তারা কে, তাদের নাম কি জানতে পারি? অনু বলে, আমার খালাখালু, হৃদি আপু, কলেজের কিছু বান্ধবী আর আপনাকে। আরিয়ান বলে, তাই তাহলে তুমি আমাকে মিস করবে? অনু বলে, অবশ্যই করব। আরিয়ানের কেন জানি আর অনুর সামনে দাঁড়িয়ে থাকতে পারছিল না, ওর খুব কষ্ট হচ্ছিল। তাই তাড়াতাড়ি অনুর হাতে একটা কাগজে ফোন নাম্বার দিয়ে বলে, এটা আমার নাম্বার, যদি কখনো মনে পড়ে তো কল দিও। অনু তো খুশিতে গদগদ হয়ে যায়। আরিয়ান সেখানে থেকে তাড়াতাড়ি চলে যায়। অনু তো খুশিতে রাতে শান্তির একটা ঘুম দেয়। পরের দিন সকালে উঠে খুশি মনে সে একা পরীক্ষা দিতে চলে যায়। কারণ রিমার পরীক্ষা শেষ আজ, অনুর হলে পরশুদিন চলে যাবে।
এদিকে অনেক সময় হয়ে যাচ্ছে কিন্তু অনু বাড়িতে আসছে না। এদিকে অনেক সময় হয়ে যাচ্ছে কিন্তু অনু বাড়িতে আসছে না। বাড়িতে সবাই তো খুব টেনশনে পড়ে যায়। হৃদির বাবা মা তো চিন্তায় অসুস্থ হয়ে যাবে এমন অবস্থা। এখন যদি অনুর কোনো সমস্যা হয় তাহলে আবিরদের কাছে সবাই কি জবাব দিবে? অনেক আশা ভরসা করে মেয়েটাকে এখানে পাঠিয়েছিল, এখন যদি অবেলায় কোনো অঘটন ঘটে তখন কি হবে? রিমা তো কান্নাকাটি করে অবস্থা খারাপ। অনুর সাথে সে কেন গেল না? এমন খারাপ মানুষের ভিড়ে কোনো মতেই একা ছাড়া ঠিক হয়নি। রিমা বলে, আমরা যে চলে যাব এই খবর তো কেউ জানে না, তাহলে অনুর সাথে খারাপ কিছু হবে কি করে? হৃদি এবার রিমার সামনে বসে বলে, আমার ভুলের জন্য আজ এই অবস্থা। রিমা বলে, কেন আপু তুমি আবার কি করেছ? হৃদি বলে, সেদিন ভার্সিটিতে চিৎকার করে রাজকে বলেছিলাম অনু শুক্রবার চলে যাবে। কেউ অনুর কিছু করতে পারবে না। রিমা হৃদির কাঁধ ধরে ঝাঁকিয়ে বলে, তুমি কিভাবে সবাইকে বলতে পারলে আমরা চলে যাব? তুমি কাহিনী এমন করেছ। ক্ষুধার্ত বাঘের সামনে খাবার দিয়ে তাকে বলেছ খাবে না। এমনটা করলে কি বাঘ কারো কথা শুনবে? এখন আমার বোনকে কোথায় পাবো আমি? হৃদি বলে, আবেগের বশে মুখ থেকে কথা বেরিয়ে গিয়েছিল। তার জন্য যে এমনটা হবে তা কখনো আমি ভাবতে পারি নাই। রিমা বলে, এখানে আবির ভাইয়া নেই, যে তার কলিজার টুকরো বোনকে বাঁচাতে আসবে, এখন কি হবে? বাড়ির কেউ যদি জানতে পারে তখন খুব সমস্যা হবে। এমন সময় আবির কল করে। হৃদি কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আবির ভাইয়া কল দিয়েছে রিমা। রিমা বলে, ভাইয়া শিউর বুঝতে পারছে তার অনু মনু ভালো নেই? হৃদি বলে, এখন কি করব? সবাই তো জেনে যাবে। রিমা ফোনটা রিসিভ করার সাথে সাথে আবির বলে, হৃদি অনু মনু কই? আমার খুব টেনশন হচ্ছে ওর জন্য। পাশে থেকে রিমা নিজের কণ্ঠ ঠিক করে বলে, ভাইয়া অনুর মন খারাপ, সে কারো সাথে কথা বলবে না। একদম বাড়িতে গিয়ে যা কথা বলার বলবে। আবির বলে, কি বলিস তুই? বুড়ির মন খারাপ কেন? রিমা বলে, আজব মন খারাপ হবে না। এতদিন এখানে লেখাপড়া করছি, সেখানে থেকে যাবার সময় কি খারাপ লাগাটা স্বাভাবিক না বলেন ভাইয়া? আবির বলে, তোমার কথা ঠিক, তারপর ও অনুর জন্য কেন জানি টেনশন হচ্ছে, প্লিজ ওকে একটু কথা বলতে বল না রিমা। বেশি না, একবার ভাইয়া বলে ডাক দিলেই আমার কলিজায় শান্তি পাবে। রিমা বলে, ভাইয়া আপনি তো জানেন অনু কতটা জেদি, একবার জেদ ধরেছে তো আর কারো রিকোয়েস্ট সে শুনবে না। আবির বলে, আচ্ছা রিমা আমি তাহলে রাখছি, তুই প্লিজ অনুর খেয়াল রাখবি। আমার বোনটাকে তোর ভরসাতে ওখানে পাঠিয়েছি, এটা মনে রাখবি। আবির ফোনের লাইন কাটার পরে রিমা অনু বলে চিৎকার করে কান্না করতে শুরু করে দেয়। হৃদি কি করবে বুঝতে পারে না, তখন হঠাৎ করে হৃদি ফোনটা হাতে নিয়ে সিয়ামের নাম্বারে কল করে। সিয়াম ফোন রিসিভ করে বলে, আরে হৃদি যে হঠাৎ কি মনে করে কোনো রাস্তা ভুল করে আমার নাম্বারে কল দিয়েছ গো? হৃদি ফুপিয়ে কান্না করতে করতে বলে, সিয়াম ভাইয়া। সিয়াম হৃদির কান্না মাখা কণ্ঠ শুনে বিচলিত হয়ে বলে, হৃদি তুমি ঠিক আছো তো? তোমার কোনো সমস্যা হয়নি তো? তুমি কান্না করছো কেন? হৃদি বলে, ভাইয়া অনুকে খুঁজে পাচ্ছি না। সিয়াম বলে, হোয়াট? মানে কি? অনু কি ছোট বাচ্চা যে অনুকে খুঁজে পাচ্ছ না? হৃদি বলে, ওর আজ পরীক্ষা ছিল, সেই পরীক্ষার শেষে আর অনু বাড়িতে আসে নাই। কি করব আমরা কেউ তা বুঝতে পারছি না। সিয়াম বলে, আচ্ছা তোমাদের চিন্তা করতে হবে না, আমরা সবাই দেখছি কি করা যায়। সিয়াম খুব টেনশনে পড়ে যায়। কি করবে, কার থেকে সাহায্য চাইবে জানে না কেউ। সিয়াম আরিয়ানের নাম্বারে কল করে, জানে আরিয়ান কোনোভাবে সাহায্য করতে পারবে না, তারপর ও আরিয়ানকে সবটা জানাতে কল দেয়। আরিয়ান ফোন রিসিভ করে বলে,
আর সিয়াম যে হঠাৎ জিএফদের রেখে আমাকে কল দিয়েছ, ব্যাপার কি? সিয়াম খুব চিন্তিত হয়ে বলে, দোস্ত, অনুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা কি করব বুঝতে পারছি না। আরিয়ান বলে, আমি তো চিটাগাং নেই যে অনুকে খুঁজতে যাব তোদের সাথে নিয়ে, দেখ এখন তোরা কি করবি। সিয়াম বলে, বুঝলাম না, হঠাৎ করে তোদের ফাইনাল পরীক্ষার আগে বাড়িতে কেন যেতে হলো? আর রাজকে তো ব্লেম করতে পারবো না, কারণ রাজ ও সেদিন রিদির সাথে ঝগড়া করার পর তোকে সাথে নিয়ে চলে গেছে। আরিয়ান বলে, এই সব কথা বাদ দে, এখন অনু জানে ওর ভাগ্যে কি আছে। আমি আর তুই অযথা আফসোস করে কিছু করতে পারবো না। সিয়াম বলে, তাই বলে একদম হাত গুটিয়ে বসে থাকব? আরিয়ান বলে, জানি না তোরা কি করবি, বলে ফোনের লাইন কেটে দেয়। আরিয়ানের বুকের মাঝে মনে হচ্ছে কেউ ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করে দিয়েছে। এখন যদি কেউ আরিয়ানের হৃদয়ের মাঝে ঢুকে দেখতে পারত, তাহলে সে জানত আরিয়ানের হৃদয়ের মাঝে কতটা রক্তক্ষরণ হচ্ছে। নিজের ভালোবাসা বিপদে আছে, কিন্তু সে তাকে বাঁচাতে পারবে না, তার কোনো কাজে লাগবে না। এটা কোনো প্রেমিক কখনো মেনে নিতে পারে না। তার প্রিয় মানুষ অনিশ্চিত জীবনের ঝুঁকিতে আছে। এদিকে অনুর হঠাৎ চোখ মেলে তাকিয়ে দেখে সে নোংরা একটা ঘরের মেঝেতে পড়ে আছে। অনুর হাত পা বাঁধা, অনুর সবকিছু গুলিয়ে যাচ্ছে। আমি এখানে আসলাম কিভাবে? পরীক্ষার শেষে তো আমি বাড়ির জন্য রিকশাওয়ালাকে উঠছিলাম, এমন সময় কেমনে কি? তখন অনুর সামনে রুবি এসে অনুর মাথার চুলের মুঠি ধরে বলে, কি রে, সেদিন তো তুই খুব আমাকে উড়েছিলি আরিয়ানের ভরসাতে, আজ তোকে কে বাঁচাতে আসবে? অনু বলে, আমার আগেই বোঝা উচিত ছিল এই রকম খারাপ কাজ তুই আর তোর ভাই ছাড়া কেউ করবে না। রুবি বলে, আরে আমার ভাইকে বললে তো সে তোকে ছিঁড়ে খেয়ে ফেলবে কয়েক মিনিটের মাঝে। তবে তোকে আমি সেভাবে মারতে চাই না, তিলে তিলে তোকে মরার জন্য রেখে দিব। অনু বলে, এভাবে পেছনে থেকে আঘাত করেছিস বলে আমাকে ঘায়েল করতে পেরেছিস। যদি সামনে থেকে করতিস তাহলে তোদের কারো হাতে অনু পরাজিত হতো না। রুবি মনের সুখে অনুর দুই গালে কয়েকটা থাপ্পড় দিয়ে দেয়। তারপর বলে, বেয়াদব মেয়ে, কথার উত্তাপ এখনো কমে না, ভবিষ্যৎ অন্ধকার জেনেও। অনুর ঠোঁটের কণা দিয়ে রক্ত পড়তে শুরু করে। অনু অশ্রুসিক্ত নয়নে রুবিকে বলে, আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। তোর মতো খারাপ মেয়ে চাইলেও আমার কোনো কিছু করতে পারবে না। যদি এই অন্ধকার ঘরে বন্দী হয়ে আমার মৃত্যু লেখা থাকে তাহলে তাই হবে, তাতে আমি রাজি। রুবি বলে, তাহলে তাই হোক। আজ তোর শেষ ইচ্ছাটা না হয় পূরণ করে দেয়। রুবি অনুর জামার কিছু অংশ ছিঁড়ে দেয়, যাতে অনুর মৃত্যুর পর মানুষ বোঝে ওর মৃত্যু কোনো নরপশুর হাতে হয়েছে। বলে রুবিকে একা ফেলে রেখে চলে যায়। অনু হাত পা বাঁধা অবস্থায় সেখানে পড়ে নিজের মৃত্যুর প্রহর গুনতে থাকে। এদিকে রিদির পরিবার পুলিশের কাছে যায় অনুর মিসিং রিপোর্ট লেখাতে। সেখানে গিয়ে তাদের যতটা মানসিক টর্চার সহ্য করতে হয়েছে তার অন্য কোনো মানুষকে যেন কখনো সহ্য করতে না হয়। পুলিশের উল্টা তাদের বলেছে, দেখেন, পরীক্ষার শেষে আপনাদের মেয়ে হয়তো তার প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে, আর নয়তো কোনো রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে পাওয়া যাবে বেওয়ারিশ লাশ হিসাবে। তারপর তারা নামে মাই মিসিং ডায়েরি লিখে রাখে। সেখানে থেকে তারা অপমানিত হয়ে বাড়িতে ফিরে আসে। রিমা বলে, আমি জানতাম না এখানে আসব, দুবোনার যাবার সময় আমাকে একা ফিরে যেতে হবে। রিদি বলে, আমার আবেগের জোয়ারে অনু ভেসে গেছে, সবাই আশাহত হয়ে গেছে। তারা বুঝতে পেরেছে অনুকে আর কোনোদিন ফিরে পাবে না। এখন এই খবর তারা অনুর বাবা মাকে কিভাবে দেবে তাই জানে না। রিমা বলে,
অনুকে দেখে রাখার দায়িত্ব আমার ছিল, তা যখন সঠিকভাবে পালন করতে পারি নাই, এই খারাপ খবরটাও না হয় আমি তাদেরকে দিব। হৃদি বলে, আচ্ছা তাদের এক মেয়ে তো ফিরে যাক, চাই না অনুর মতো তোমার সাথে কিছু হোক। যদি অনুর কোনো খবর পাওয়া যায় সেই জন্য না হয় আমরা এখানে থাকব, অনুকে খুঁজব। হৃদির পরিবারের উপর ভরসা করে যথারীতি রিমা শুক্রবার সন্ধ্যায় অনুর সবকিছু আর নিজের সবকিছু নিয়ে প্ল্যাটফর্মের উপর বসে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে। রিমা ভাবতে থাকে 2 বছর আগে যেদিন এসেছিলাম দুবোন একসাথে এখানে নেমেছিলাম, সেদিন অনু নামার সময় পড়ে গিয়েছিল। তখন যদি বুঝতে পারতাম অনুকে হারাতে হবে তাহলে কখনো এই শহরে থাকতাম না, সেদিন ফিরে চলে যেতাম আমার বোনকে নিয়ে। এমন সময় ট্রেনের আগমন হয়। রিমা এক বুক কষ্ট নিয়ে ট্রেনে উঠে পড়ে উদ্দেশ্যে এখন ঢাকা। জানি না ঢাকা গিয়ে কি হবে। রিমা জানালার পাশে বসে ভাবতে থাকে এখনই যদি অনুটা দৌড়ে চলে আসতো তাহলে কত ভালো হতো। অনু যদি থাকতো তাহলে আমার চুল টেনে বলতো বেয়াদব রিমা আমাকে একা রেখে গিয়ে তুই বাড়ির সবার আদর একা খাবি তাই না? তোর সে ইচ্ছের মুখে ছাই দিতে আমি ফিরে আসলাম। তারপর রিমা চোখের পানি মুছে ভাবে সবাই যখন আমাকে একা দেখবে তখন তাদের কেমন করে কে সামাল দিবে আমি। জীবনের কাহিনী রং বদলায়। অনুর জীবনের কাহিনী বদলে গেছে ছোট একটা ভুলে। অনুকে ছাড়া নতুন পথের উদ্দেশ্যে যাত্রা করছে রিমা। বদলে যাওয়া জীবনের নতুনভাবে শুরু করবে তারা। কি থাকবে নতুন যাত্রা পথে কেউ জানে না। 5 বছর পরে, এত বছর পরে চৌধুরী গ্রুপ এন্ড ইন্ডাস্ট্রিতে মালিকের ছোট ছেলে আজ নতুন বস হিসাবে জয়েনিং করবে। সবাই তো ভয় ভয় না জানে তাদের নতুন বস কেমন হয়। সবাই লোকমুখে শুনেছে নতুন বস নাকি খুব রাগী, একটু ভুল ও সে সহ্য করে না, সোজা তাকে অফিস থেকে বাহির করে দেয়। মোটকথা নতুন বস কোনোরকম কাজে ভুল সহ্য করে না। একজন তো বলে, মালিক তো ভালোই ছিল, তার ছেলেও ইনশাআল্লাহ ভালো হবে। আমরা আমাদের কাজ মন দিয়ে করলে নতুন বসকে কিসের এত ভয় কি বলেন সবাই? পেছনে থেকে আরিয়ান চৌধুরী বলে, আমার কোম্পানিতে যদি ফাঁকি না দিয়ে কাজ করতেন তাহলে আমি খুশি হতাম। আমাকে নিয়ে গবেষণা না করে যার যার নিজের স্থানে কাজে যান। আমার যখন দরকার হবে আমি সবাইকে ডাক দিব। আরিয়ানের ম্যানেজার বলে, স্যার আজ আপনার প্রথম দিন, সবাই আপনাকে স্বাগতম জানাতে এখান অপেক্ষা করছে, যদি একটু সবার সাথে কথা বলতেন ভালো লাগতো সবার। আরিয়ান বলে, আমি কি এখন সবার ভালো লাগার চুক্তিবদ্ধ নাকি যে আমাকে কথা বলতে হবে? একবার যখন বলেছি এসব বরণের দরকার নেই, নিজের স্থানে সবাই কাজে গেলে খুশি হব, তখন কেন কেউ কাজে যাচ্ছে না বুঝি না। সবাই বুঝতে পারে বসের মুড খারাপ, নিজেদের কাজে মন দেওয়া ভালো হবে, তাই সবাই যার যার কাজে চলে যায়। আরিয়ানকে তার কেবিনে ম্যানেজার সাহেব নিয়ে যায়। এদিকে পেছনে থেকে সবাইকে রাজ এসে বলে, প্লিজ কেউ আরিয়ানের কথায় মন খারাপ করবেন না। আসলে কাজের সময় সবার এখানে জমা হওয়াটা সে পছন্দ করে নাই, তো তাই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কেউ চিন্তা করবেন না। সব কর্মচারীগণ রাজের কথায় খুশি হয়ে নিজেদের কাজে গিয়ে মন দেয়। এমন সময় রাজের সাথে আয়াতের দেখা হয়। রাজ বলে, আচ্ছা ভাইয়া, আরিয়ান সবার সাথে এত রুড বিহেভিয়ার করল, আপনি কিছু বললেন না কেন? আয়াত বলে, রাজ, আরিয়ানের এই বদলে যাওয়ার কাহিনীর সাক্ষী তুমি। 5 বছর আগে কেন আমার ভাই বদলে গেছে তা তুমি জানো, তাই অযথা আরিয়ানকে নিয়ে আর কোনো কথা বাড়াতে চাই না। আমি হসপিটালে যাচ্ছি, আমার কাজ আছে, এদিকে সবটা সামলে নিও। রাজ এক বুক আফসোস নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজে নিজেকে বলে, সত্যি সময় মানুষকে বদলে দেয়। যে সময় চলে যায় তা আর কখনো ফিরে আসে না।
সময় মানুষকে যে থাপ্পড় দেয় তা অন্য কেউ কখনো দিতে পারবে না। এরপর রাজ নিজের কেবিনের দিকে এগিয়ে যায়। আরিয়ান নিজের কেবিনে বসে অফিসের সব নতুন পুরাতন কাজের হিসাব নিকাশ বুঝে নিচ্ছে। এদিকে চৌধুরী ভিলাতে আরিয়ানের দেশে ফিরে আসার জন্য উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আরিয়ানের মা বলে, আরিয়ান যখন দেশে ফিরে এসেছে, এবার আমি ভালো 3টা মেয়ে খুঁজে আমার 3 ছেলের বিয়ে দিব। রাজের মা বলে, জি অবশ্যই ভাবি। আমিও চাই 3 ভাই এবার সংসারী হোক। ওদের 3 জনের একসাথে বিয়ে দিতে চাই আমি। আরিয়ানের মা কর্কশ গলায় বলে, কি বলো রাজের মা তুমি? আমি আমার বড় ছেলে আয়াতের বিয়ে না দিয়ে তো এ বাড়িতে অন্য কোনো ছেলের বউকে পা রাখতে দিব না। রাজের মা বলে, ভাবি বলা তো যায় না, হয়তো রাজ অথবা আরিয়ান যদি আগে বিয়ে করে তখন কি করবেন? আরিয়ানের মা বলে, দরকার হলে ওদের বউদের আমি পা ভেঙ্গে দিব, তাও আমার বাড়িতে পা রাখতে দিব না। এমন সময় আরিয়ান এসে ওর মাকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলে, কার পা ভাঙ্গার প্ল্যানিং করবেন আম্মাজান? আরিয়ানের মা আয়েশা বেগম ছেলেকে সামনে টেনে এনে বলে, তোর বউয়ের পা ভেঙ্গে দিব সেই প্ল্যানিং করছি রে। আরিয়ান বলে, আমার কপালে বউ নেই তাই তার পা ভাঙ্গার চিন্তা করে তোমার চুলগুলোতে পাক ধরাতে হবে না আম্মাজান। আয়েশা বেগম বলে, দেখো শোনো সবাই পাগল ছেলের কথা, তার কপালে নাকি বউ নেই। আমি তো হাতে হারিকেন বিয়ে তোর জন্য বউ খুঁজব, 1000-এ একটা মেয়ে হবে সে। আরিয়ান বলে, তাই তা কেমন মেয়ে খুঁজবে তুমি? আয়েশা বেগম বলে, একদম নরম, যাকে এক ধমক দিলে একটা জবাব দিবে না, 100 থাপ্পড়েও একটা শব্দ করবে না, আমরা যা বলবো একদম চুপচাপ মেনে নিবে, আমাদের কোনো কাজে সে বাধা দিবে না, বড়দের কথার উপর সে কথা বলবে না, বাড়ির শান্তশিষ্ট ভদ্র সরল সোজা মনের মেয়ে হবে, যার মনে থাকবে না কোনো ভেজাল। আরিয়ান বলে, মা এমন মেয়ে তুমি খুঁজে পাবে না, আর আমার কপালে সে বউ হয়ে আসবে না। তোমার পছন্দের মেয়েকে হতে হবে বোবা কানা, আর নয়তো একদম গবর গণেশ মার্কা। তাও এমন মেয়ে পাবে কি না তাতে সন্দেহ আছে। আয়েশা বেগম বলে, দেখে নিবি আমি ঠিক তোর জন্য এমন নরম তুলোর মতো মনের মেয়ে বাড়ির বউ করে আনব। রাজের মা বলে, আচ্ছা ঠিক আছে ভাবি, সমস্যা নেই। আপনি প্লিজ আমার রাজের জন্য এমন একটা মেয়ে খুঁজবেন যাতে এ বাড়িতে সবাই শান্তিতে বসবাস করতে পারি। আয়েশা বেগম বলে, তা তো অবশ্যই। কোনো প্রতিবাদী মেয়ে আনব না বাড়িতে। প্রতিবাদী মেয়ে মানে সংসারে অশান্তি। সারাদিন আমাদের নাকের আগায় দড়ি দিয়ে ঘোরাতে চেষ্টা করবে। এমন কথা শুনে আরিয়ান সোজা নিজের ঘরে চলে যায়। রাজের মা বলে, ভাবি এটা কি হলো, ছেলে এমন হনহন করে নিজের ঘরে চলে গেল কেন? আয়েশা বেগম বলে, আরে বিয়ের কথা শুনে ছেলে আমার লজ্জা পেয়েছে তাই চলে গেছে। রাজের মা বলে, হয়তো এতদিন পর দেশে এসেছে, ফ্রেশ হতে উপরে চলে গেছে। আয়েশা বেগম বলে, আরে বলছি না লজ্জা পেয়ে চলে গেছে, তুমি এর মাঝে এত কথা বলো কেন? আয়াত এসে বলে, মা ফুপি ভুল কোনো কথা বলে নাই, তুমি আর কথা বাড়িও না, তাহলে দুজনের মাঝে ঝগড়া সৃষ্টি হতে পারে। আয়েশা বেগম বলে, আয়াত তুমি আমার ভুল ধরছ? আয়াত বলে, না মা তেমন কোনো কিছু না, এখন যদি আরিয়ান এসে এসব শোনে দেখো বাড়ি ছেড়ে না চলে যায়। আয়েশা বেগম বলে, আচ্ছা আমি তোদের সবার জন্য খাবার রেডি করছি, খাবার খেতে আয় সবাই। আয়াত ফুপিকে বলে, উফ মায়ের সাথে কথায় পারা যায় না, সে কেঁদে হলেও জিতবে। এরপরে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে যার যার রুমে চলে যায়।
আরিয়ান নিজের রুমের বারান্দায় চাঁদের আলোতে দাঁড়িয়ে নিজেকে বলছে, আমার জীবন থেকে 5টা বছর তোমার জন্য নষ্ট হয়ে গেছে অনু, শুধু মায় তোমার জন্য। তোমার অতিরিক্ত পণ্ডিতই তোমাকে আমার থেকে দূরে নিয়ে গেছে। আমাদের সম্পর্কটাও তো নরমাল আর 5টা মানুষের মতো হতে পারত, কিন্তু তা হয়নি। আমি তোমাকে ঘৃণা করি অনু, আই জাস্ট হেট ইউ বলে বারান্দায় থাকা ফুলের টব ভেঙে চুরমার করে রুমে এসে ঘুমের মেডিসিন খেয়ে ঘুমিয়ে যায়। এদিকে রাজ নিজের ঘরের বারান্দায় রেলিংয়ের উপরে বসে ভাবতে থাকে, জীবনে যে ভালোবাসার পিছনে ছুটেছি সবটা মিথ্যে ছিল। জীবনে ভালোবাসা বলে কিছু নেই, সবটা মনের ভুল ধারণা, সবটা মিছে কান্না, সবটা জীবনের ছলনা। আমি সবার মন নিয়ে খেলা করতে ভালোবাসতাম, আজ আমার মন নিজে আমাকে নিয়ে খেলা করেছে। সবার মন ভাঙ্গার মাসুল নিজের জীবনের খুশি কুরবানি করে দিতে হচ্ছে, আজ তা বুঝতে পারছি। এদিকে 5 বছরে সত্যি সবটা বদলে গেছে, কেউ আগের মতো নেই। দেখা যাক সামনে কি হয়। পরের দিন সকালে আরিয়ান তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রাজকে না নিয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। আয়াত ও হসপিটালে চলে যায় খুব সকালে। রাজ বলে, বাহ মামি, তোমার ছেলে কত ভালো দেখছো, এত বছর আমার সাথে ছিল আর আজ আমাকে না নিয়ে একা চলে গেল। আয়েশা বেগম বলে, কি আর করার, তুমিও তাড়াতাড়ি অফিসে যাও, নয়তো আরিয়ান রাগ করবে, তখন আবার বাচ্চাদের মতো বিচার নিয়ে চলে আসবে। রাজ বলে, আচ্ছা মামি, বিচার নিয়ে আসব না আরিয়ানের নামে। রাজ তাড়াতাড়ি খাবার খেয়ে অফিসের জন্য রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে হসপিটালে আয়াতের সামনে একটা ছোট বাচ্চা মেয়ে, বয়স হয়তো 4 কি 3.5 বছর হবে, তাকে নিয়ে হয়তো তার মা বসে আছে। আয়াত বলে, আপনার বাচ্চার সমস্যা কি? বাচ্চার মা বলে, আমার মেয়ে মিষ্টি অতিরিক্ত বেশি কথা বলে, বয়সের তুলনায় একটু বেশি পাকনামি করে, যা আমার পছন্দ না। ওর কথা বলা একটু কমাতে চাই যাতে সে পাকনামি কম করে। মিষ্টি বলে, এই জন্য ডাক্তার দেখাতে হয়? দেখি সাদা কাকু আমাকে কি মেডিসিন দেয় এর জন্য। মিষ্টির মা বলে, এই তোরে চুপ থাকতে বলছি না। মিষ্টি বলে, এই ডাক্তার কাকু আম্মুর পটপটানো বন্ধ করার ঔষধ দিন তো। আয়াত বেচারা পুরো শকর, এখানে হচ্ছেটা কি? এমন সময় তাড়াতাড়ি কেবিনে আরেকজন মহিলা ঢুকে চলে আসে। তাই দেখে আয়াত বলে, এভাবে অভদ্রদের মতো কেবিনে ঢোকার মানে কি? মেয়েটা বলে, বাহ ডাক্তার, এত ইয়াং, স্মার্ট, ডেশিং, কি আর বলবো, আপনার উপরে তো আমি ক্রাশ খাইলাম। আয়াত বলে, ধন্যবাদ, তবে ডাক্তারের উপর ক্রাশ খাওয়া উচিত না। মেয়েটা বলে, কেন কেন? ক্রাশ খাওয়া উচিত না কেন? আয়াত বলে, সারাদিন কত রোগবালাই নিয়ে টানাটানি করি, কেউ ক্রাশ খাইলে রোগবালাই তার পিছু নিতে পারে। এমন সময় মিষ্টি দৌড় দিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরে বলে, ফুপি দেখো, তোমার ভাবি আমাকে ডাক্তারখানায় নিয়ে আসছে অযথা। মেয়েটা বলে, ওই ভাবি তোমার সাহস তো কম না, আজারে কামে মাইয়ারে নিয়ে ডাক্তারের কাছে চলে আসছ। মিষ্টির মা বলে, ডাক্তার আপনি মেডিসিন আমাকে দেন, এদের জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে গেছি। মেয়েটা তার ভাবির হাত ধরে দাঁড় করিয়ে বলে, আজারে টাকা গচ্ছা দিতে ডাক্তারখানায় আসছ কেন? টাকা কি কামড় দেয় তোমাকে? মিষ্টির মা বলে, থাক বইন, তুই আমার মাথা নষ্ট করিস না। তোর ভাইয়ের বউ হয়ে ওই বাড়িতে যাবার পর থেকে আমার জান জ্বালাতন করে শেষ করে দিলি। নিজে বিয়ে করবি না, আমাদের মুক্তি দিবি না। আমার মেয়েটা একদম তোর কার্বন কপি হয়েছে। মেয়রটা কিছু ঝাড়ি দেওয়ার আগে আয়াত বলে, আপনারা এখানে ঝগড়া করতে আসছেন? আমি আপনাদের ঝগড়া শুনতে পারব না। বাহিরে আমার রোগীরা অপেক্ষা করছে। আপনাদের নিজেদের সমস্যা বাড়িতে গিয়ে মিটমাট করুন। মিষ্টিকে কোলে নিয়ে হনহন করে ওর ফুপি বাহিরে চলে যায়। পেছনে মিষ্টির মাও হনহন করে বাহিরে চলে যায়।
মিষ্টিকে ফুপি গাড়িতে বসিয়ে দিয়ে ড্রাইভারকে বলে সোজা ওদের বাড়িতে নিয়ে যাবেন। মিষ্টির মা এসে বলে, তোর সব স্থানে এসে কেন পণ্ডিতি করতে হয়? সংসার আমাকে সবটা বুঝে নিতে দে। সব কিছুতে তোর নাক গলানো আমার ভালো লাগে না। মিষ্টির ফুপি ডোন্ট কেয়ার ভাব নিয়ে রাস্তার অন্যদিকে গিয়ে ট্যাক্সি থামিয়ে তাতে বসে চলে যায়। মিষ্টির মা নিজের মাথার চুল নিজে ছিঁড়া শুরু করে। তা দেখে মিষ্টি বলে, মাম্মা চুল ছিঁড়তে না পারলে বলো, আমি আর ফুপি খুব ভালো করে ছিঁড়ে দিব। মিষ্টির মা জোরে একটা ধমক দিয়ে বলে, চুপ বেয়াদব মেয়ে, সব কথার মধ্যে নাক গলানো শিখছে। মিষ্টি মন খারাপ করে চুপচাপ গাড়ির এক সাইডে বসে থাকে। এদিকে আরিয়ান অফিসে এসে চিৎকার চেঁচামেচি করে পুরো অফিস মাথায় তুলে নেয়। তা দেখে অফিসের সব কর্মচারীরা ভয় পেয়ে যায়। ম্যানেজার সাহেব তাড়াতাড়ি আরিয়ানের কেবিনে গিয়ে বলে, স্যার কোনো সমস্যা? আরিয়ান বলে, আমার কেবিনের এই অবস্থা কেন? কোনো ফাইল গোছগাছ করা নেই। নোংরা পরিষ্কার না কেন? ম্যানেজার সাহেব বলে, স্যার আসলে বড় স্যার দেশের বাহিরে যাবার সময় তার পিএকে কয়েকদিনের ছুটি দিয়েছিল। তার পিএ তো জানে না আপনি জয়েন করবেন, তাহলে সে অবশ্যই সবকিছু ঠিকঠাক করে রাখত। আরিয়ান বলে, সেই পিএ কি মরে গেছে যে অফিসে আসার নাম গন্ধ নাই তার? কেবিনের দরজা খুলে মেয়েলি কণ্ঠী একজন বলে, আমি মরি নাই স্যার, বেঁচে আছি, তবে জানতাম না নতুন বর্ষ জয়েন করবে। জানলে অবশ্যই আমি কালকেই চলে আসতাম। আরিয়ান দরজার সামনে তাকিয়ে বলে, অনু তুমি এখানে কিভাবে? অনু বলে, আপনি আমার নতুন বর্ষ? আরিয়ান বলে, কোনো সাহসে তুমি আমাদের কোম্পানিতে জয়েন করেছ বেয়াদব মেয়ে? অনু সোজা আরিয়ানের সামনে গিয়ে ওর ঠোঁটের উপর হাত রেখে বলে, স্যার এটা অফিস, আপনার বাড়ি না যে পার্সোনাল আলাপ করব এখানে? আমি জানতাম না এটা আপনাদের কোম্পানি, তাহলে কোনোদিন জয়েন করতাম না এখানে। আরিয়ান বলে, এখন তো জানতে পারছো এটা আমার অফিস, তাহলে এখনই এই অফিস থেকে চলে যাও। অনু বলে, কেন চলে যাব? শুধু মায় আপনি আমাকে আগে থেকে চেনেন সেই জন্য? আরিয়ান বলে, না, তোমার মতো মেয়ে হবে আমার পিএ, আমি তা কখনো মেনে নিতে পারব না। অনু বলে, মানা না মানা আপনার ব্যাপার। আমি ইচ্ছা করলেও চাকুরি ছেড়ে চলে যেতে পারব না। তাহলে আমাকে মোটা অঙ্কের টাকা দিতে হবে অফিসকে। কি বলেন ম্যানেজার সাহেব? ম্যানেজার সাহেব বলে, জি স্যার, মিস অনু কোম্পানির সাথে 2 বছরের চুক্তি করেছেন। সে চাইলেও 2 বছরের মধ্যে চাকুরি ছাড়তে পারবেন না। এমনকি কোম্পানি তাকে বাহির করে দিতে পারবে না। 2 বছর পর সে ইচ্ছা করলে চাকুরি করতে পারে বা ছেড়ে দিতে পারে। আরিয়ান বলে, যত সব ফালতু নিয়ম। এই সব ফালতু নিয়ম কোনো হারামি তৈরি করেছে? অনু পেছনে থেকে বলে, আপনার দাদা হারামি তৈরি করে রেখে দিয়েছি, চাইলে সব নিয়ম বদলে দিতে পারেন। আরিয়ান বলে, এই বেয়াদব মেয়ে একদম চুপ। আমার কথার মাঝে একদম নাক গলাতে আসবে না। অনু বলে, সরি স্যার, ভুল হয়ে গেছে আমার। আরিয়ান বলে, গুড, আমার সাথে কাজ করতে হলে মুখ বন্ধ করে কাজ করে যাবে। ম্যানেজার সাহেব বলে, স্যার আপনারা পূর্ব পরিচিত, তাহলে তো ভালোই হবে। আরিয়ান বলে, কিসের ভালো হবে? ওর মতো মেয়ের ছায়াও মারাতে আমার গা গুলিয়ে ওঠে। অনু বলে, স্যার কাউকে এতটা ঘৃণা করবেন না, যে একটা সময় তাকে ভালোবাসার কোনো অধিকারটা হারিয়ে যায়। আরিয়ান বলে, মানুষ যাকে ঘৃণা করে তাকে কখনো ভালোবাসে না। অনু বলে, মানুষ যাকে সবথেকে বেশি ভালোবাসে তাকে একটা সময় পর সবথেকে বেশি ঘৃণা করে, কথাটা মনে রাখবেন। আরিয়ান বলে, তোমার মতো মেয়ের মুখে এমন কথা মানাই না মিস অনু। অনু বলে, স্যার আমার নাম আরিয়াত ইসলাম অনু। আরিয়াত বলে ডাকলে খুশি হব।
আপনার মুখে অনু নামটা শোনার ইচ্ছা আমার মরে গেছে। আর অনুও 5 বছর আগে মারা গেছে। ম্যানেজার সাহেব এদের কথার আগা মাথা কিছু বুঝতেছে না, তাই হ্যাঁ করে দাঁড়িয়ে ওদের কথা গিলতে থাকে। আরিয়ান বলে, মারা গেছো তো আমার জীবন নষ্ট করতে 5 বছর পরে ফিরে কেন আসছো? অনু বলে, ভাগ্যটা খুব খারাপ তো, তাই আপনার সামনে এসে পড়তে হলো 5 বছর পরে। কে জানতো সময় ঘুরে ফিরে একই জায়গায় চলে আসবে। সময় আমাকে আপনার সামনে এনে দাঁড় করিয়েছে, আমি ইচ্ছা করে এখানে আসি নাই। দেখা যাক সময় কি চাই আমাদের থেকে। আরিয়ান বলে, তোমাকে আমি আমার কোম্পানি থেকে তাড়াতাড়ি বিদায় করতে যা কিছু করার দরকার তাই করব। অনু বলে, স্যার আপনারা বাহিরে গিয়ে অপেক্ষা করেন, আমি আপনাদের মনের নোংরা পরীক্ষার করব। আরিয়ান বলে, হোয়াট? কি বলতে চাইছ? অনু বলে, স্যার আপনার কেবিনের নোংরা পরিষ্কার করব। তা আপনি কি এখানে নোংরার মাঝে থাকতে চান? আরিয়ান বলে, আমি কেন নোংরার মাঝে থাকব? অনু বলে, তাহলে বাহিরে চলে যান। আরিয়ান হনহন করে কেবিনের বাহিরে চলে যায়। অনু কেবিন পরিষ্কার করতে থাকে আর আরিয়ানকে মনের সুখে গালি দিতে থাকে। বলে, শালা খচ্চর, তোর সাথে 5 বছর পরে আবার দেখা হবে ভাবতে পারি নাই। এইবার তোর অফিস থেকে যাবার আগে যদি তোর ঘাড় মটকাই উগান্ডা কুরিয়ার না করে দিছি তো আমার নাম অনু না বলে দিলাম। তুই কোনো দিন ও আমার ক্রাশ না। রং নাম্বার ক্রাশ। তোর উপর ক্রাশ খেয়ে জীবনটা আমার তেজপাত হয়ে গেল। অনু মন দিয়ে নিজের কাজ করতে থাকে। এদিকে আরিয়ান এসে রাজের কেবিনে বসে নিজে নিজে বকবক করতে থাকে। এমন সময় এদিকে রাজ নিজের কেবিনে এসে দেখে আরিয়ান ওর কেবিনে বসে কি যেন বিড়বিড় করছে আর নিজের চুলগুলো টেনে ছিঁড়তে চেষ্টা করছে। তা দেখে রাজ বলে, নিজের চুল তো নিজে ছেঁড়া যায় না যতই রাগ হোক। আরিয়ান রাজের দিকে তাকিয়ে বলে, মানে কি বলতে চাইছিস তুই? রাজ বলে, তুই নিজের চুল নিয়ে টানাটানি কেন করছিস জানতে পারি? আরিয়ান বলে, একবার আমার কেবিন থেকে ঘুরে আয়, তারপর দুভাই একসাথে চুল ছিঁড়ব। আচ্ছা। রাজ সোজা আরিয়ানের কেবিনে ঢুকতেই কারো সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগে। কিন্তু কেউ একজন রাজের হাত ধরে পড়ার হাত থেকে বাঁচিয়ে দেয়। রাজ তাকে ধন্যবাদ দিতে সামনে তাকালে অনুকে দেখে ভূত বলে ভয় ধপাস করে মেঝেতে পড়ে যায়। তা দেখে অনু খিলখিল করে হেসে ওঠে। রাজ তো আরো ভয় পেয়ে যায়। বেচারা ভয় কাঁপাকাঁপি শুরু করে দেয়। অনু তা দেখে রাজের পাশে বসে বলে, মিস্টার রাজ, আমি 5 বছর আগে মারা যায়নি। আপনারা তো আমার কবরটা খুব সুন্দরভাবে তৈরি করে রাখছিলেন। কিন্তু জানেন তো ভাগ্য বলে একটা কথা আছে। আপনাদের পাপের শাস্তি না দিয়ে কিভাবে মরে যাই বলেন? অবশ্য সেদিন মরে গেলে ভালো হতো। আপনারা তো আমাকে সম্মানের সাথে ফিরে আসতে দেন নাই। অপমানিত হয়ে সেদিন চিটাগাং ছেড়েছি আমি। নিজের মৃত্যু খুব কাছে থেকে দেখেছি। এখন 5 বছর পরে যখন এসেছি আপনাদের জীবনে ঘূর্ণিঝড় তো উঠবে। রাজ বলে, দেখো অনু, তুমি ভুল বুঝতেছ। আমি তোমার সাথে সেদিন এমন কিছু করি নাই। আমি তো ঢাকাতে ছিলাম সেদিন। তাহলে কিভাবে সম্ভব বলো? অনু বলে, ঘুড়ি যতই আকাশে উড়ুক না কেন লাটাই কিন্তু একজনের হাতে থাকে। ঘুড়ি দূর আকাশে উড়ে, কেউ জানে না তার লাটাই কার হাতে থাকে। রাজ বলে, কি বলতে চাইছো তুমি? অনু বলে, আমার কেবিন পরিষ্কার করার কাজ শেষ। এবার স্যারকে ডেকে আনি। রাজ বলে, অনু শোনো আমার কথা। আমি এর আগে তোমার আর হৃদির সাথে যত খারাপ করেছি তার জন্য দুঃখিত। অনু রাজের এসব কথা না শুনে আরিয়ানকে খুঁজে তার সামনে গিয়ে বলে, স্যার আপনার কেবিন রেডি, সেখানে গিয়ে কাজ করতে পারেন।
আরিয়ান হনহন করে নিজের কেবিনের দিকে এগিয়ে যাবার সময় থেমে বলে, আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসবে 5 মিনিটের মধ্যে। অনু আরিয়ানের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে চলে যায়। আরিয়ান ভাগ্যিস দেখে নাই, দেখলে তো অনুর কপালে দুঃখ ছিল। আরিয়ান নিজের কেবিনে গিয়ে দেখে রাজ মেঝেতে মাথায় হাত দিয়ে বসে আছে। আরিয়ান বলে, কি দোস্ত, মাথায় হাত কেন? কে করল তোমার সর্বনাশ? রাজ আরিয়ানের দিকে তাকিয়ে বলে, 5 বছর আগে অনু মরে নাই, সে কথা তুই জানতিস? আরিয়ান বলে, কেন, তা জেনে তোর কি লাভ? রাজ বলে, হ্যাঁ আর না একটা বল। আরিয়ান বলে, হ্যাঁ জানতাম। তাতে কি হয়েছে? রাজ বলে, শালা আমি জানতাম না, তাই ওকে দেখে অনুর ভূত ভেবে ভয় পেয়েছি। আরিয়ান বলে, তোর মতো ফাজিল ভূতে ভয় করে বলে হাসি দেয়। রাজ বলে, অনু তো আর অনু নেই দোস্ত। আরিয়ান বলে, তাহলে অনু কি রাজ হয়ে গেছে? রাজ বলে, শয়তানি রাখো বলছি আরিয়ান, ভালো হবে না কিন্তু বলছি। এমন সময় অনু আরিয়ানের জন্য কফি বানিয়ে নিয়ে চলে আসে। রাজকে ফ্লোরে দেখে বলে, রাজ স্যার কি অফিস পরিষ্কার করার চাকুরি পেয়েছেন? রাজ বলে, মানে? অনু বলে, সেই তখন থেকে এই মেঝেতে বসে আছেন তো, তাই ভাবছি একটা কাপড় এনে দেয়, মেঝেটা ভালো করে মুছে দেন। আরিয়ান বলে, এই বেয়াদব মেয়ে অফিসের বসের সাথে কিভাবে কথা বলতে হয় তা শেখো নাই বুঝি? অনু বলে, কেউ যদি নিজের সম্মান রক্ষা করতে না পারে তাহলে কেউ তাকে সম্মান দেয় না। অনু আর কথা না বাড়িয়ে আরিয়ানের টেবিলের উপর কফির মগটা রেখে চুপচাপ সাইডে দাঁড়িয়ে থাকে। আরিয়ান কফির মগে এক চুমুক দিতেই মুখ থেকে কফিটা কুলি করে অনুর গায়ে ফেলে দেয়। অনু খেকিয়ে উঠে বলে, বজ্জাত বশ, মনে হয় ল্যাট্রিন আমেরিকার বাসিন্দা। বেয়াদব পোলা, কেউ মুখের নোংরা অন্যের গায়ে এভাবে ছুঁড়ে ফেলে? আরিয়ান বলে, বজ্জাত মেয়ে, এটা কফি নাকি নিমের জুস? কোনটা? নিমের জুস ও এর থেকে স্বাদের হয়। অনু বলে, দেখুন মিস্টার বস, আপনি 1 মগ কফি চেয়েছেন, বলেন নাই তো যে অনু আমি সাদা কফি খাবো কি কালা কফি খাবো, মিষ্টি কি তেতো খাবো? আরিয়ান বলে, ব্ল্যাক কফি এত তেতো হয় আগে জানা ছিল না। অনু বলে, এত তেতো হয় না, ঠিকই বলছেন, কিন্তু আমার মুখে তো মধু নাই, তাই সেই জন্য আমি কফি গুঁড়ো বেশি করে দিয়ে তিতা বিষ বানিয়ে আনছি, যাতে আর কোনোদিন কফি খেতে না চান আমার কাছে। আরিয়ান অনুর সামনে একটা ফাইল দিয়ে বলে, এটা ভালো করে পড়ো। অনু ফাইলটা হাতে নিয়ে ভালো করে পড়ার পরে আরিয়ানের দিকে তাকিয়ে বলে, বলেন স্যার কি বলবেন? আরিয়ান বলে, এখানে স্পষ্টভাবে লেখা আছে, পিএ যদি বসের সাথে খারাপ ব্যবহার করে তাহলে বসও তাকে কোম্পানি থেকে বহির করে দিতে পারে। সাথে কর্মচারীকে মোটা অঙ্কের টাকা পরিশোধ করতে হবে অফিসকে। অনু হু বলে সেখান থেকে চলে যায় কফির মগটা নিয়ে। রাজ এসে আরিয়ানকে বলে, বাহ ভাই, কি ব্যাটিং করলি, 1 বলে বাউন্ডারির বাহিরে। আরিয়ান বলে, চুক্তির ফাইলে আমাদের বাসের ব্যবস্থা করা আছে খোকা। রাজ বলে, মানে? আরিয়ান বলে, কিছু না, নিজের কাজে যা। এরপর অনু আরিয়ানের জন্য ভালো করে কফি বানিয়ে এনে দেয়। তারপর আর কোনো ঝামেলা না করে দুজন শান্তি মতো কাজ করে। তারা যে যার বাড়ির উদ্দেশ্যে চলে যায়। অনু বাড়িতে ঢুকতেই মিষ্টি এসে ফুপি বলে জড়িয়ে ধরে। অনু মিষ্টিকে কোলে নিয়ে, ওরে আমার আম্মাজান। এমন সময় অনুর মা এসে বলে, তোর মা এখানে দাঁড়িয়ে আছে, তাকে তো ভালোবেসে আম্মাজান বলে ডাক দিস না। মিষ্টিকে এত আম্মাজান আম্মাজান করিস কেন সারাদিন? অনু মিষ্টিকে বলে, মিষ্টি মনি, জানো এখানে তোমার আমার ভালোবাসা দেখে অন্য কেউ জলে ছাই হয়ে যাচ্ছে। মিষ্টি বলে, ফুপি, ছাই হলে ভালো হবে। আমি শুনেছি ছাই দিয়ে থালা বাসন মাজলে চকচক করে। দাদি, ছাই হলে অনেক ছাই পাব।
তা দিয়ে অনেক দিন থালা বাসন ধৌত করা যাবে। অনু বলে, ওরে আমার দুষ্টু মেয়ে, এত পাকনা কি করে হয়েছিস? অনুর মা বলে, আমার মেয়ে যেমন শয়তান নাতনিটাও ঠিক তেমন নাতনিটাও হয়েছে আমার। রিমা এসে সোজা মিষ্টিকে অনুর কোল থেকে নামিয়ে একটা থাপ্পড় দিয়ে দেয়। অনু বলে, ভাবি আপনি মিষ্টিকে মারছেন কেন? রিমা বলে, আমার মেয়েটা তোমার সাথে থেকে খারাপ হয়ে যাচ্ছে। আমি চাই না সে তোমার মতো হোক কোনো দিক দিয়ে, তাই। অনু আর কথা না বাড়িয়ে সোজা নিজের রুমে চলে যায়। অনুর মা বলে, বৌমা তুমি মিষ্টিকে মেরে কিন্তু কাজটা একদম ভালো করো নাই। রিমা বলে, কেন মা? আমি চাই না আমার মেয়েটা অনুর সাথে থেকে ওর মতো হয়ে যাক। অনুর মা বলে, আমার মেয়ে খারাপ নাকি যে ওর মতো হলে সমস্যা? রিমা বলে, আম্মা 5 বছর আগে কি কাহিনী করছে অনু তা ও নিজে জানে বলে মিষ্টিকে নিয়ে চলে যায়। অনুর মা বলে, এদের 5 বছর আগে কি সমস্যা হয়েছিল তা এরাই ভালো জানে। মিষ্টি মায়ের চোখে ফাঁকি দিয়ে অনুর রুমে চলে আসে। অনু মিষ্টিকে দেখে নিজের চোখের পানি মুছে একটু হাসি দিয়ে মিষ্টিকে কোলে নিয়ে বলে, জানো মিষ্টি খাবারে যদি লবণ বেশি হয়ে যায় তাহলে সে মিষ্টি খাওয়া যায় না, আবার মিষ্টি যদি অতিরিক্ত বেশি হয়ে যায় তা মুখে যাবার পর গালে থাপ্পড় দেয়। মিষ্টি বলে, ফুপি আমি কিছু বুঝি নাই। অনু বলে, থাক তোমার এত বুঝে কাজ নাই। নিজের রুমে যাও, মা দেখলে বকা দিবে। মিষ্টি বলে, আমার মা এত দজ্জাল তা বলে শেষ করা যাবর না ফুপি। অনু বলে, মিষ্টি মাকে নিয়ে এমন কথা কেউ বলে না। মিষ্টি বলে, মা হয়েছে সেই হাঁসের মতো সারাদিন প্যাক প্যাক করে। অনু বলে, মিষ্টি এমন কথা আর কখনো বলবা না, তাহলে আমি তোমার সাথে কথা বলবো না। এমন সময় রিমা এসে মিষ্টিকে বলে, এই মিষ্টি তোমাকে দাদি মা ডাকছে, যাও শুনে আসো কেন ডাকছে। মিষ্টি জি মা বলে ওর দাদি মার কাছে চলে যায়। এবার রিমার অনুর পাশে বসে বলে, তোর সমস্যা কি, আজও কি চুপ করে থাকবি? সেই দিন হঠাৎ করে কোথায় থেকে কিভাবে আসছিস তার কোনো ওর কিন্তু আমি আজও জানি না। অনু বলে, এত ওর জেনে কি হবে? রিমা বলে, সেদিন আমি ট্রেনে মাঝে কান্নাকাটি করে একাকার করে দিচ্ছিলাম। ভাবছিলাম আমার আজ অনুকে ছাড়া যেতে হবে, এর থেকে তো আমার মরে যাওয়া ভালো। কিন্তু মাথা উঁচু করে দেখি আমার সামনে তুই সেদিন দাঁড়িয়েছিলি। ট্রেন চলতে শুরু করে, আমি তোকে দেখে জড়িয়ে ধরি, কিন্তু তুই আমাকে জড়িয়ে ধরিস নাই। আমাকে ছাড়িয়ে হঠাৎ তুই তোর ব্যাগ থেকে ড্রেস নিয়ে চেঞ্জট করে আমার সামনের সিটে চোখ বন্ধ করে বসে থাকলি। আমি তোকে কত প্রশ্ন করলাম অনু, তুই কোথায় ছিলি, কেমন ছিলি, কে তোকে ধরে নিয়ে গিয়েছিল, সে সবের কোনো ওর সেদিন তুই দিস নাই। একদম চুপ করে পাথরের মতো হয়েছিলি। সারপথ প্রশ্নের ঝড় তুলেছি, কোনো ওর পাইনি। তবে সেদিন একটা কথার জন্য তোর হাতে থাপ্পড় উপহার পেয়েছিলাম। অনু বলে, দেখো ভাবি সেদিন থাপ্পড় তোমার প্রাপ্তি ছিল তাই দিয়েছিলাম। রিমা বলে, একটা প্রশ্ন আমাদের সম্পর্কটাকে বদলে দিল ভাবা যায়। অন বলে, যেখানে বিশ্বাস সম্মান মরে যায় সেখানে সম্পর্কের কোনো মূল্য থাকে না। রিমা বলে, হ্যাঁ সেদিন ভুল একটা প্রশ্ন করেছি, তার মাসুল তো দিচ্ছি আমি। অনু বলে, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে সেদিন এমন একটা কথা বলতে তোর মুখে একটুও বাধে নাই রিমা? রিমা, হ্যাঁ মানছি। সেদিন আমি বলেছি তুই কি কারো রাতের খোরাক হয়েছিস যে এমন মরা মানুষের মতো চুপচাপ পাথর হয়ে আছিস? এটা ভুল প্রশ্ন ছিল, তবে সময়টা প্রশ্ন করার জন্য উপযুক্ত ছিল। 5 বছর আগের কাহিনী জানলে শুধু আমি না, সারা দুনিয়া তোকে হাজার প্রশ্ন করে মেরে দিত। আমি তোকে ভালোবাসি বলে আজও সেই 5 বছর আগের কথা কারো কাছে বলি নাই। তবে তুই আমাকে আর আগের মতো আপন ভাবতে পারিস না কেন?
অনু, আগে আমার চাচাতো বোন প্লাস বান্ধবী ছিলেন। এখন আমাদের বাড়ির বউ, আমার বড় ভাইয়ের বউ। সম্মান আর সম্পর্ক দুটোই তার স্থান চেঞ্জ করেছে। রিমা, কি ভাগ্য আমার ট্রেনের মাঝে তোর সাথে সম্পর্ক খারাপ হলো তো। আরেক দিকে ট্রেন থেকে নামতেই জানতে পারলাম আমার সাথে আবির ভাইয়ের বিয়ে ঠিক করে রাখছে বাবা। অনু বলে, হুম। রিমা, চিটাগাং থেকে ঢাকা এসে আর তোর সাথে কথা বলার সুযোগ হলো না। বাড়িতে এসেই দেখি বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। এরপর কয়েকদিন পরে আমার আর আবির ভাইয়ের বিয়ে হয়ে যায়। আমি তোর আর আমার সম্পর্ক ঠিক করব না নিজের আর আবিরের সম্পর্ক ঠিক করব তা বুঝতে পারছিলাম না। এসবের মাঝে এতটা ব্যস্ত ছিলাম যে বিয়ে 4-5 মাসের মধ্যে মিষ্টি পেটে চলে আসে তাও জানতে পারি না। এরপর যেদিন মিষ্টির কথা জানতে পারে সেদিন থেকে তো আমার পৃথিবী জুড়ে নতুন অতিথির আগমনের ব্যবস্থায় ব্যস্ত আমি। এদিকে তুই ঠিকই তোর জীবনে মুভ অন করে গেছি। ভার্সিটিতে ভর্তি হয়ে অনার্স কমপ্লিট করেছিস। আর আমার পৃথিবী স্বামী সংসার আর বাচ্চার মাঝে আটকে গেল। কিন্তু কেন বলতো? তোর জন্য 2 বছর আমি পরিবার থেকে দূরে থাকলাম, তার ফলাফল এটা ছিল যে আমার সাথে অন্যায় করা হলো। অনু, কোথায় অন্যায় করেছে তোর সাথে? মিষ্টি জন্ম নেওয়ার পর কি তোকে সবাই লেখাপড়া করতে বলে নাই? রিমা, হ্যাঁ বলেছে। অনু বলে, সেদিন তুই মিষ্টির জন্য লেখাপড়া ছেড়েছিস। বাড়ির কেউ বলে নাই লেখাপড়া ছেড়ে দিতে, এটা তোর নিজের ব্যক্তিগত মতামত ছিল। বাড়ির সবাই ছিল মিষ্টিকে দেখার জন্য। কিন্তু তুই নিজের মেয়েকে নিজের হাতে বড় করবি বলে জেদ ধরে বসে থাকলি। আর আজ দোষ আমাদের, বা এটাই আমাদের পাওনা ছিল? রিমা বলে, আমি এমন কিছু মনে করে বলি নাই। অনু বলে, আর হ্যাঁ একটা কথা, তোমাদের বিয়ের পর আমাদের সম্পর্কের মাঝে কখনো কোনো কিছু বদলাই নাই। যা বদলানোর তুই চেঞ্জ করেছিস। ভুল তোর ছিল, তুই আমাকে ননদের মতো ট্রিট করেছিস, বান্ধবীর মতো ট্রিট করিস নাই। তোদের পার্সোনাল ব্যাপারে আমি কখনো নাক গলাতে যায় নাই। আমি শুধু মিষ্টিকে নিয়ে নিজের মতামত জানিয়েছি সব সময়। এটা হয়তো তোর খারাপ লাগে, কিন্তু মিষ্টিকে আমি অনেক ভালোবাসি, তাই যতদিন এ বাড়িতে থাকব মিষ্টির উপর নিজের অধিকার ফলাব। তোমাদের সবার সমস্যা হলে বলবে, আমি বাড়ি ছেড়ে চলে যাব। রিমা বলে, অনু এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সব সময় বাড়ি ছেড়ে যাবার কথা কেন বলিস? এটা যেমন আমার বাড়ি, ঠিক তেমন তোর বাবার বাড়ি এটা। আমার থেকে বেশি অধিকার তোর এখানে। অনু বলে, বিয়ের পর মেয়েদের আর বাবার বাড়িতে অধিকার থাকে না। শ্বশুর বাড়ির উপর তখন তার সব অধিকার থাকে, যেমন তোর এই বাড়ির উপর আছে বলে সোজা ছাদে চলে যায়। রিমা নিজেকে বলে, উফ, অনুকে নিয়ে আর পারি না। সব সময় মন খারাপ করে ছাদে চলে যায়। আবির এসে মিষ্টিকে বলে, তোমার আম্মু আর ফুপি কোথায়? মিষ্টি বলে, মাম্মা ফুপির রুমে। আবির অনুর রুমে এসে দেখে অনু সেখানে নেই, রিমা চুপচাপ বসে আছে। রিমা বলে, যাও দেখো তোমার অনু মনুর মুড অফ, ছাদে চলে গেছে। আবির তাড়াতাড়ি ছাদে চলে আসে। দেখে অনু একা একা দোলনাতে বসে আসে। আবির চুপচাপ অনুর পাশে এসে বসে পড়ে। অনু তা বুঝতে পেরে আবিরের কোলের উপর মাথা দিয়ে শুয়ে থাকে। আবির বলে, আমার অনু, মনুর কি হয়েছে, মন খারাপ কেন? মাথার চুলে হাত বুলিয়ে দিতে থাকে। অনু বলে, অফিসে নতুন বস এসেছে, কাজের চাপ অনেক, ভালো লাগছে না তাই মন খারাপ। আবির বলে, বুড়ি তুই এটা কোনো কথা বলছিস? কাজের চাপের জন্য এত মন খারাপ করলে হয়? যত কাজের চাপ আসুক না কেন, হাসি মুখে ভালোবেসে করবি, দেখবি কোনো কিছু সমস্যা মনে হবে না। অনু এবার উঠে আবিরকে বলে,
কোনো কিছু যদি কাটা ঘায়ে নুনের ছিটে দেয় তখন কি করব? আবির বলে, নুনের ছিটে কেন মনে করতে যাবি? ওটাকে মেডিসিন মনে করবি, তাহলে দেখবি নিজের কাজের গতি বেড়ে যাবে। অনু আবিরকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া আশেপাশে সবকিছু বদলে গেছে, তোমার ভালোবাসাটা আগের মতো আছে। এমন সময় রিমা কোলে করে মিষ্টিকে ছাদে নিয়ে আসে। মিষ্টি বলে, হ্যাঁ ফুপি, তোমার ভালোবাসাতে ভাগ বসাতে আমি আর মাম্মাও আছি কিন্তু। অনু বলে, এই ঠিক চলে আসছিস ভাগ বসাতে? যা পালা এখান থেকে। মিষ্টি বলে, তুমি পালাও হিংসুক মেয়ে। ভালোবাসা নিয়ে হিংসা? অনু বলে, কি আমি হিংসুক? কোথায় হিংসা করছি আমি? মিষ্টি বলে, এখনো মাম্মার কোলে আছি। তোমাদের কাছে নিয়েছ আমাকে? আবির মিষ্টিকে কোলে নিয়ে বলে, আমার পাগল সবগুলো, এদের নিয়ে আমি আছি বড় বিপদে। যাও অনু, নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হলো, কাল সকালে আবার অফিস আছে তোর। মিষ্টি বলে, ওহো পাপ্পা, কি যে বলো না তুমি? রাতের খাবার না খেয়ে ফুপি ঘুমাবে নাকি? বলো খাবার খেয়ে তারপর ঘুমিয়ে পড়ো অনু। আবির বলে, ওরে পাকনা বুড়ি আমার, সব দিকে তার খেয়াল থাকে। তারপর সবাই নিচে এসে খাওয়া দাওয়া করে নিজেদের ঘরে চলে যায়। এদিকে নির্ঘুম রাত্রি পার করছে আরিয়ান। 5 বছর আগে তো সবকিছু শেষ হয়ে গেছে, তাহলে এখন অনুর ফিরে আসা কি আমার জীবনে নতুনের শুরু, নাকি পুরাতন ইতিহাসের নতুন সূচনা করবে? আমি আর অনুকে ভালোবাসে নিজেকে কষ্ট পেতে দিব না। অনুর জন্য 5 বছর আগে এ হৃদয় রক্তক্ষরণ হয়েছে, তা অনেক কষ্টে মলম লাগিয়েছি। সেই ঘা আর তাজা করতে চাইছি না। এদিকে পরের দিন সকালে অনু আরিয়ানের আগে অফিসে গিয়ে নিজের সব কাজ কমপ্লিট করে বসে থাকে। এদিকে আরিয়ান অফিসে এসে সোজা নিজের কেবিনে ঢুকে দেখে সবকিছু একদম পারফেক্টভাবে গুছিয়ে রাখা। সবকিছু ঠিকঠাক দেখে নিজের জায়গাতে বসে কাজ করতে শুরু করে। এমন সময় অনু আরিয়ানের জন্য কফি নিয়ে এসে সোজা টেবিলের উপর রেখে চলে যেতে লাগে। আরিয়ান বলে, এই যে মিস পিয়ে, আপনাকে কি আমি চলে যেতে বলছি? অনু বলে, আমার তো আপাতত কোনো কাজ নেই, যে অযথা বসে বসে আপনার এই কুৎসিত চেহারা দেখব। আরিয়ান বলে, ওই শুটকি, কোনো দিক দিয়ে আমি দেখতে কুৎসিত? এখনো হাজার হাজার মেয়ে আমার পেছনে লাইন মারে, সে খবর রাখো। অনু তাচ্ছিল্যের হাসি দিয়ে চারিদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বলে, তার নমুনা তো দেখছি আশেপাশে, মেয়ে তো দূরের কথা, একটা মাছিও নাই। আরিয়ান বলে, আমি কি অফিসে প্রেম করতে আসি যে আমার পেছনে মেয়ে অথবা মাছি ঘুরবে? অনু বলে, একটা কাজের কথা বলি, আপনি কুৎসিত না হলে আমিও শুটকি না, কথাটা মাথায় ভালো করে গেঁথে রাখবেন। আরিয়ান বলে, ওরে আমার বিশ্ব সুন্দরী মিস অনু। অনু বলে, আচ্ছা আজারে 7 সমুদ্র 13 নদী না ঘুরিয়ে কাজের কথাটা এবার বলেন তো। আরিয়ান বলে, আমি আজারে কথা বলি তাই না? টেবিলের এখানে আসো বলছি। অনু টেবিলের পাশে দাঁড়িয়ে বলে, বলেন কি করতে হবে? আরিয়ান বলে, অবশ্যই আমাকে আদর করতে বলবো না। অনু বলে, বলে দেখেন না কেমন আদর করি। আরিয়ান বলে, চুপচাপ কফির মগে চুমুক লাগাও একটা। অনু বলে, মাথা খারাপ নাকি আপনার? আপনার কফির মগে আমি চুমুক দিতে যাব কেন? আরিয়ান বলে, যা করতে বলছি তাড়াতাড়ি করো। এভাবে সময় নষ্ট করলে কফি ঠান্ডা হয়ে যাবে, তখন তোমাকে আবার কফি বানিয়ে আনতে হবে। অনু বলে, আর তো কাজ পেলাম না আমি। আরিয়ান বলে, কাজ নেই বলে তো কাজ দিলাম। অনু কফির মগটা হাতে নিয়ে এক চুমুক খাবার পরে আরিয়ান বলে, মগটা রেখে এবার যেতে পারো। অনু বলে, মানে কি? আরিয়ান অনুর হাত থেকে কফির মগটা হাতে নিয়ে খেতে শুরু করে। তারপর বলে, বাহ, আজকের কফিটা তো দারুণ হয়েছে।
যাক, এতে কোনো বিষ মেশানো নেই। অনু বলে, আমি কি এত খারাপ যে বিষ মেশাতে যাব? আরিয়ান বলে, বলা তো যায় না। মেয়ে মানুষ মানে বিপজ্জনক, তা থেকে সব সময় সাবধান থাকা। অনু রেগে আরিয়ানের চুলগুলো চেপে মুঠোভর্তি করে ধরে বলে, বজ্জাত বস, আমাকে যা মনে হচ্ছে তাই বলছেন। এত সাহস কে দিয়েছে? আমাকে দেখে আসামি মনে হয়? আর তো কাজ পেলাম না, তোমাকে বিষ খাওয়াই মারব নাকি? এমন সময় রাজ এসে অনুর চুল ধরে মারামারি করা দেখে তাড়াতাড়ি গিয়ে অনুর হাত থেকে আরিয়ানকে ছাড়িয়ে নেয়। অনু রাজকে বলে, আপনার ভাইকে ভদ্রভাবে আমার সাথে কথা বলতে বলবেন বলে চলে যায়। অনুর যাবার পর রাজ আরিয়ানকে বলে, দোস্ত, অনু আগের থেকে বেশি সুন্দরী হয়ে গেছে, তাই না রে? আরিয়ান বলে, আগে তো তাও একটু ছিল, এখন তো শুটকি হয়ে গেছে। রাজ আরিয়ানের দিকে তাকিয়ে বলে, তোর চোখে সমস্যা আছে, যা ডাক্তার দেখা। আরিয়ান বলে, আমাকে কি পাগলা কুত্তা কামড় দিচ্ছে যে ডাক্তার দেখাবো? রাজ বলে, শোনু যে কেন তোর চুল ধরেছিল কামড় না দিয়ে। আরিয়ান রাজকে বলে, যা ফাজিল, আমার কেবিন থেকে যা দূর হয়ে যায়। রাজ তাড়াতাড়ি আরিয়ানের কেবিন থেকে চলে যায়। আরিয়ান বলে, ওই শুটকির এত সাহস, আমার এত সাধের চুলে হাত দিয়েছে, আমিও এর শোধ ঠিকই তুলব। এর একটু পর অনু আরিয়ানের জন্য আবার এক মগ কফি নিয়ে চলে আসে। আরিয়ানের সামনে দাঁড়িয়ে এক চুমুক কফি খেয়ে মগটা এগিয়ে দিয়ে বলে, স্যার, এটাতে বিষ মেশানো নাই, আপনি খেতে পারেন। আর তখন আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য আমি দুঃখিত স্যার। আমি ভুলে গেছিলাম যে আমি সাধারণ কর্মচারী, মায় আপনার। আরিয়ান কিছু না বলে কফির মগটা নিয়ে খেতে শুরু করে। অনুকে বলে, যাও নিজের ডেস্কে গিয়ে কাজ করো। কাল একটা বড় কোম্পানির সাথে মিটিং আছে, তার জন্য প্রেজেন্টেশন রেডি করো বলে একটা ফাইল এগিয়ে দেয়। অনু ফাইলটা নিয়ে কাজ করতে থাকে। ফাইল কমপ্লিট করে সে আরিয়ানের কাছে জমা দিয়ে চলে যায়। এদিকে রাজ আরিয়ানের বাড়িতে ওদের বিয়ের ব্যাপারে মেয়ে দেখার তোড়জোড় শুরু হয়ে গেছে। আরিয়ানের সাথে সবাই কথা বলেছে, এখন সে বিয়ে করতে চায় না। তাই আয়াত আর রাজের জন্য মেয়ে দেখছে বাড়ির মানুষ। আয়েশা বেগম বলেন, আমি তো আমার ছেলেদের জন্য রাজকুমারী বউ আনব। ছেলেদের সাথে দেখলে সবাই বলবে যে ওদের জন্যই আল্লাহ নিজের তৈরি করেছে। রাজের মা বলে, হ্যাঁ ভাবি, একদম সুন্দর, সুশীল, ভদ্র, উচ্চ শিক্ষিত, মার্জিত, সহজ সরল মনের বউ নিয়ে আসব, যার সাদা মনে কেন কাদা থাকবে না। আমরা যা বলবো তারা তাই শুনবেন, যেখানে বলবো সেখানে বসে থাকবে। আয়েশা বেগম বলে, একদম আমার মনের কথাগুলো বলেছ। এমন সময় মৌ বলে, মা আর মামি, তোমরা যেমন মেয়ে খুঁজছ তার জন্য দেখো হাতে হারিকেন না নিতে হয়। এমন মেয়ে দেশে আছে নাকি তাই কে জানে। রাজের মা বলে, এই মেয়ে বড়দের কথার মাঝে তোকে কথা বলতে কে বলেছে? আয়েশা বেগম বলে, দেখো মৌ, বিয়ের মতো শুভ কাজের কথার মধ্যে অশুভ কথা বার্তা একদম বলবে না। হোস্টেল থেকে এসেছ, সোজা নিজের ঘরে যাও বলছি। মৌ মন খারাপ করে নিজের ঘরে চলে যায়। সেই জানে মা আর মামির কথা মাঝে কথা বলার মানে হয় না। তারা অন্যের কথার কেন মূল্য দেয় না। আয়াত এসে মৌকে বলে, অযথা তাদের কথার মাঝে কথা বলে নিজের অপমান করাতে গেছিস। মৌ আয়াতকে জড়িয়ে ধরে বলে, এরা তো তোমাদের জন্য গরু ছাগল ধরে আনবে মনে হয়। আয়াত বলে, যে ভাগ্যে আছে সেই তো আসবে, তাই আমাদের নিয়ে চিন্তা না করে নিজেকে নিয়ে চিন্তা কর, যা ফ্রেশ হয় আয়। একটু পর রাজ আর আরিয়ানও চলে আসবে। মৌ ফ্রেশ হতে চলে যায়। এদিকে অফিস শেষ করে আরিয়ান নিজের বাড়ির দিকে চলে যায়। অনু আরিয়ানের চলে যাওয়া দেখতে থাকে। যত দূর আরিয়ানের গাড়ি দেখা যায় ততদূর পর্যন্ত চাতক পাখির মতো তাকিয়ে থাকে।
এরপর অনু নিজের বাড়িতে এসে সোজা নিজের রুমে না গিয়ে ছাদে চলে যায়। আজ কেন জানি না মনের আকাশে মেঘ জমেছে। চলবে।